আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। তারেক্স অ্যাডমিশন কটেজের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। তোমরা সবাই কেমন আছো, ভালো আছো কিনা? আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা আমাকে একটু জানাবা। আমার কথা ক্লিয়ার কিনা, আমাকে ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা? ঠিক আছে, আমরা ইনশাল্লাহ খুব শীঘ্রই শুরু করে দিব ইনশাল্লাহ। ঠিক আছে, যে যেখানে আছো একটু দ্রুত যুক্ত হয়ে যাবো আমরা, কারণ অবশ্যই আজকে ক্লাসটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা অনেক কিছু শিখবো ইনশাল্লাহ আজকে ক্লাসের মাধ্যমে। ঠিক আছে, ওকে। তো যে যেখানে আছো একটু দ্রুত যুক্ত হয়ে যাও ভাইয়ারা। তোমাদের নিয়ে ইনশাল্লাহ ক্লাসটা নিব। আশা করছি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় তোমাদের আজকে ক্লাসটা যথেষ্ট সাহায্য করবে। তোমরা অনেকে ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছো, অনেকে চান্স পেয়েছো, আবার অনেকে এখনও চান্স পাওনি। মন খারাপ করার কিছু নেই যারা চান্স পাওনি। যারা চান্স পেয়েছো তাদের জন্য শুভকামনা, আলহামদুলিল্লাহ ভালো চান্স পেয়েছো। কিন্তু যারা যারা চান্স পাওনি তাদের জন্য বলবো যে একটু অপেক্ষা করো। লাস্ট একটা সুযোগ আছে, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, সেখানে একটু ভালো মতো চেষ্টা করো। আশা করি ইনশাল্লাহ হয়ে যাবে। ঠিক আছে, আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা আমাকে একটু জানাবা। আমাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা, বা আমার কথায় কোনো সমস্যা হচ্ছে কিনা, এক্সট্রা কোনো নয়েজ আসছে কিনা, সব কিছু আমাকে কনফার্ম করবা। আমরা অতি শীঘ্রই ইনশাল্লাহ ক্লাসটা শুরু করে দিব। ঠিক আছে, ওকে। আমরা খুব সুন্দর মতো করে ইনশাল্লাহ ক্লাস শুরু করবো, যে যেখানে আছো। ঠিক আছে, আমরা অতি শীঘ্রই ক্লাসটা শুরু করে দিব। আশা করছি তোমরা আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ। ফাইন, ওকে। যারা যারা যুক্ত হচ্ছে একটু অবশ্যই কমেন্টে জানাবা আমার কথা ক্লিয়ার কিনা, আর হচ্ছে কে কোথা থেকে ক্লাসটা দেখছো। আর অবশ্যই তোমাদের যেটা মেজর যেটা কাজ, সেটা হচ্ছে অবশ্যই আমাদের ক্লাসটা একটু শেয়ার দিবা। ঠিক আছে, আমাদের ক্লাসটা একটু শেয়ার দিবা, যেন আমরা ইনশাল্লাহ ক্লাসটা শেয়ারের মাধ্যমে কি আমরা অনেকগুলো শিক্ষার্থীর কাছে আমাদের ক্লাসটা নিয়ে যেতে পারি, যেন ওরাও যেন ক্লাসটা করে কি স্যাটিসফাই হয়। ঠিক আছে, ওকে, স্যাটিসফাইড হয়। ফাইন, চলো তাহলে আমরা শুরু করে দিই। যে যেখান থেকে আছো একটু জানো ভাইয়ারা, আমি একটু দেখতে চাই তোমরা কারা কারা যুক্ত হচ্ছ। ঠিক আছে, আফসানা আক্তার যুক্ত হয়েছে, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমাদের ক্যামেরাটা মনে হচ্ছে একটু বাঁকা হয়ে আছে, বুঝতেছি না সঠিক, দেখি তো কিভাবে দিলে একটু সোজা হয়। ওকে, ঠিক আছে, আশা করছি এখন একদম ক্লিয়ার। আসলে ক্লাস নিতে গেলে দেখা যায় যে সবাইকে, ওকে। রবিন, ওয়ালাইকুম আসসালাম। ওকে, আফসানা, অল ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, ভাই ক্লিয়ার। এমডি আব্দুল্লাহ খান জয়, ঠিক আছে। রাসেল, ওয়ালাইকুম আসসালাম। সঞ্জিতা আক্তার, ওয়ালাইকুম আসসালাম স্যার। আচ্ছা, সাধারণত স্যার ব্যস্ত থাকি, নানা কাজে স্যার ব্যস্ত থাকতে হয়। তোমাদের যেরকম বর্তমানে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াটা হচ্ছে একটা লাইফের সবচেয়ে বড় একটা টার্গেট বা টার্নিং পয়েন্ট, সেম আমারও হচ্ছে এখন ভালো মতো একটু পড়ালেখা করা। আমাদেরও পড়ালেখা থাকে, অনেক পড়ালেখা করতে হয়। তো আমাদেরও একটু পড়ালেখা করে আরেকটু ভালো জায়গায় যায়। ধরো মনে করো এখন ধরো জব করি, ধরো 5 টাকা পাই, আর একটু ভালো মতো পড়ালেখা করে যদি আরেকটু ভালো একটা চাকরি পাই আরও ভালো। তো সবসময় আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি থাকে যেন আমরা আরেকটু ভালো করবো। প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু আসলে আলটিমেটলি এই চেষ্টাটা থাকা দরকার যে আমি আজকে যে অবস্থায় আছি, কালকে আমি সেখান থেকে আরেকটু ভালো একটা অবস্থায় চলে যাব। এইটা হচ্ছে আলটিমেটলি আমাদের লাইফের গোল হওয়া উচিত। ঠিক আছে, ওকে। আফসানা শেয়ার করেছো রবিন গাজীপুর থেকে, ঠিক আছে। আমি এক গাজীপুর থাকতাম, রবিন, আমি এক গাজীপুর সফিপুর থাকতাম। ঠিক আছে, অনেক বছর ছিলাম, প্রায় কত বছর ওইখানে প্রায় ছিলাম হচ্ছে অলমোস্ট 6-7 বছরের মতো ছিলাম। আমাদের সেখানে বাড়িও ছিল। যাই হোক, পঞ্চগড় থেকে রাসেল ক্লাস করতেছো, ঠিক আছে। ইনশাল্লাহ প্রত্যেকটা অঞ্চলে আমরা ছড়িয়ে যাবো, হ্যাঁ। আমাদের ক্লাসগুলো যদি তোমরা যদি শেয়ার দাও, যেমন রাসেল ক্লাস করতেছে পঞ্চগড় থেকে, রাসেল যদি পঞ্চগড় থেকে ক্লাসটা শেয়ার দেয়, তাহলে রাসেলের যে পঞ্চগড়ের মানুষগুলো আছে তারা আমাদের ক্লাসটা দেখবে। শুধু আমার ক্লাস না, আমাদের সবার ক্লাস বা বাকি টিচারদের সেম। গাজীপুর থেকে যদি রবিন যদি ক্লাসটা করে, রবিন যদি ক্লাসটা শেয়ার দেয়, রবিনের ফ্রেন্ড সার্কেল যারা আছে গাজীপুরে সবাই দেখলো যে হ্যাঁ অমুক একটা পেজ আছে যেখানে পড়ানো হয়। ফাইন। আবার এই যে আফসানা শেয়ার শেয়ার দিচ্ছ, থ্যাংক ইউ বোন। তো ধরো এই যে আফসানা শেয়ার দিল, এর ফলে কি আফসানার এরিয়ার মানুষগুলো কি জানতে পারলো যে হ্যাঁ আফসানা ক্লাস করতেছে, পাশাপাশি এরকম একটা নামে পেজে ক্লাস হয়। দেখো এতে করে আমাদেরও লাভ আছে, আমাদের অনেকগুলো শিক্ষার্থী হবে। আর দেখো আমরা যে খারাপ পড়াই এরকম না। দেখো মাত্র কত টাকা এইখানে রবিন একটা মেসেজ খুব ভালো লাগছে যে আসলে আলটিমেটলি মানুষ টাকা দিয়ে কমেন্ট কেনে, আর আমাদের শিক্ষার্থীরা আমাদের উপরে সম্পূর্ণ ভরসা রাখে। রবিনের কাছে আমি সবসময় কৃতজ্ঞ থাকবো, কারণ ও একদম মন থেকে কথাটা শেয়ার করছে। ভাই 399 টাকায় এখন আলটিমেটলি কাচ্চি খাওয়া যায় না, কিন্তু 399 টাকায় বিশ্ববিদ্যালয়ে চান্সও পাওয়া যায়। তো এইটা হচ্ছে আলটিমেটলি নিজের মন থেকে একটা কি, মন থেকে একটা মানে দোয়া আমাদের থেকে আসে। ঠিক আছে, ঠিক আছে। আবার মনে করে যে অনেকে এমন কমেন্ট করে যে ন্যাশনাল জন্য কোর্স করতে হয়। আরে ভাই আমরা যা যা পড়াইছি এখান থেকে অনেকগুলো কোশ্চেন কমন আসছে, এবার আমাদের এগুলো বুঝতে হয়। আসলে এগুলো বলে তো লাভ নাই। ওকে, সাদিয়া আফরোজ লিভা, ওয়ালাইকুম আসসালাম স্যার। আজিজুল ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। বাংলাদেশের হার্ট হল আমাদের গাজীপুর। আচ্ছা ভাইয়া, শেয়ার দেওয়ার মতো কেউ নেই, সবার চান্স হয়ে গেছে। সমস্যা নাই ভাই, তুমি তুমি বলতেছো এই কথা, আমি তোমার সাথে গল্প করতে চাই কিন্তু আমি সময় পাই না। রাবি থেকে দেখছি, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সজীব আহমেদ, ঠিক আছে ভাইয়া। দেখেন আপনি মনে হয় তাহলে রাজশাহী বিশ্ববিদ্যালয় চান্স পেয়ে গেছেন, যাক পড়ালেখা করেন, আমি যদি চিনি না আপনারে। তো একটা জিনিস মাথায় রাখতে হবে ভাই, আমার কাছের ফ্রেন্ডরা
অনেকে পাবলিক বিশ্বতে চান্স পাইছে। ইভেন ওদের ওরিয়েন্টেশনে যেই ছেলে জীবনে কোনো ছেলে মেয়ের সাথে কথা বলতো না, মিশতো না, ইন্ট্রোভার্ট ছিল, সে দেখি স্টেজে পারফর্ম করতেছে। এগুলো দেখে কি যে কষ্ট পাইতাম আমি, মানে আমার কি বলবো, মানে মাথা টাথা গরম হয়ে যেত। ঠিক আছে, তো সেই জায়গা থেকে ইনশাল্লাহ আমরা বিশ্বতে চান্স পাইছি না। মনে রাখবা, পৃথিবীতে যখন তোমার আশেপাশে কেউ থাকবে না তখন শিওর থাকো, তখন তোমার লাইফে এমন কিছু আসবে যেটা কারো কাছে নাই। এইটাই জাস্ট মনে রাখো। চলো, আমি গল্প করবো না ভাই, ক্লাস শুরু করতে হবে। হ্যাঁ, কথা বললে কিন্তু অনেক সময় লাগবে। হ্যাঁ ভাই, থ্যাঙ্কস ভাইয়া, আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ রবিন, মন থেকে দোয়া থাকবে ভাই। আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে শিক্ষার্থীর একটা বৈশিষ্ট্য থাকতে হবে। শিক্ষার্থীর প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যে সেই শিক্ষককে সম্মান করবে। এর পাশাপাশি হচ্ছে শিক্ষকের থেকে যা শিখবে সেটা সে কৃতজ্ঞতা প্রকাশ করবে। এইটা হচ্ছে একটা শিক্ষার্থীর সবচেয়ে বড় বৈশিষ্ট্য। একটা শিক্ষার্থী যদি বেয়াদবি করে তাহলে ওর মধ্যে কোনো শিক্ষার্থীর বৈশিষ্ট্য আছে? দেখো, আমরা আজকে বেশি কোশ্চেন পড়বো না, আমরা 25টা কোশ্চেন পড়বো। আজকে হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে তোমাদের সাথে একটু কথা বলবো, হ্যাঁ, সবার শেষে। চলো আগে আমরা কোশ্চেনগুলো সলভ করি। বাই নেক্সট ইয়ার শি ড্যাশ হার থিসিস। খুবই সহজ সহজ কোশ্চেন দিছি, কেননা এই সকল বিষয়গুলোকে আমরা আমাদের পেড ব্যাচে একদম ডিটেলসে পড়াবো। এইখানে জাস্ট আমরা সহজ সহজ কোশ্চেনগুলো প্র্যাকটিস করাবো। ঠিক আছে, তোমরা যারা যারা নতুন দেখছো, তোমরা যদি চাও আমাদের পেড ব্যাচে যুক্ত হতে পারো। তাহলে দেখো, বাই দ্য নেক্সট ইয়ার। এখন দেখো এখানে দুইটা কথা আছে। দেখো, একটা হচ্ছে বাই প্লাস ফিউচার টাইম, মনে রাখবো, বাই প্লাস ফুটুরে টাইম। ওকে, আমি সাধারণত ফুটুরে টাইম বলি। বাই প্লাস ফিউচার টাইম যদি থাকে তাহলে এর পরবর্তী অংশ কী হবে মনে রাখবা, এর পরবর্তী অংশ হচ্ছে শ্যাল অথবা উইল, শ্যাল অথবা উইল প্লাস হ্যাভ প্লাস ভি3। ফাইন, শেষ। খুবই সহজ নিয়ম। তাহলে কি বললাম, বাই প্লাস যদি ফিউচার টাইম থাকে, ধরো বাই নেক্সট ইয়ার বা বাই 2028 বা বাই নেক্সট ডিকেড, যাই থাকুক, তো এই জিনিসগুলো যদি উল্লেখ থাকে তাহলে মনে রাখতে হবে আমাদের ভবিষ্যৎ নিয়ে কথা বললে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে রাইট অ্যান্সার কোনটা? রাইট অ্যান্সার হচ্ছে বাই দ্য নেক্সট ইয়ার, পরবর্তী বছরে শি উইল হ্যাভ কমপ্লিটেড হার থিসিস, সে তার থিসিসটা কি কমপ্লিট করবে। ওকে, মাশাআল্লাহ সুমায়া, তুমি তো মনে হয় আগে আমাদের ক্লাস করতে, সুমায়া, যতটুকু মনে পড়ে আমার। স্যার ইংলিশ কমন পাইছিলাম, যাক আলহামদুলিল্লাহ। সাদিয়া আফরোজ লিভা, কমন পাইছিলাম। মনে রাখবা, হুবহু কমন পড়বে না। হুবহু কমন পড়লে এটা আসলে কাকতালীয়ভাবে হয়। আমি বলবো না যে আমাদের থেকে একদম হুবহু কমন আসে, কিন্তু এরকম হুবহু কমন আসছে প্রিভিয়াসে অনেক এরকম রেকর্ড আছে, আমাদের বই থেকে কমন আসছে। তবে আমি মনে করি যে নিয়মগুলো পড়ে যাওয়া ভালো মতো করে। এই যে একটা ব্যাখ্যা পড়ে মানে শেয়ার করলাম, তোমরা এইভাবে লিখবা। রুল 1, দেখো তোমরা আসলে পড়ালেখা ঠিক মতো করতে পারো না, এই জন্য সমস্যা। দেখো রুল 1, রুল 1 নিচে আন্ডারলাইন করবা। করার পরে কি করলা, করার পরে হচ্ছে দেখো বাই প্লাস ফিউচার টাইম আসলে শ্যাল উইল হ্যাভ প্লাস ভি3 হয়। ফাইন, এইটা লেখার পরে জাস্ট এই লাইনটা লিখে রাখবা, আর কিছু দরকার নেই। তারপর তোমার এইটা দেখো সারা জীবন মাথায় থাকবে। আমি এটা পড়ছি 2019 সালে। ওই 19 সাল থেকে এখন পর্যন্ত আমার মাথায় ওইটাই আছে যে বাইয়ের সাথে যদি ফিউচার কোনো সময় বোঝায় সেই ক্ষেত্রে কি হবে, আমার শ্যাল উইল হ্যাভ প্লাস ভি3, শেষ। সহজ হিসাব। তো এইভাবে আসলে পড়াগুলোকে কমপ্লিট করা দরকার। আমরা পড়ালেখাগুলোকে আলটিমেটলি খুব প্রেশার নিয়ে ফেলি, কিন্তু এইটা হচ্ছে মেইন নিয়ম। ঠিক আছে, সবাই একটু বেশি বেশি অ্যান্সার করো। ঠিক আছে, সবাই একটু বেশি বেশি অ্যান্সার করো। আমি একটু দেখতে চাই তোমরা সবাই একটু বেশি বেশি অ্যান্সার করবো। ঠিক আছে, ওকে। রুলস কমন আসছিল স্যার, সাদিয়া, হ্যাঁ ঠিক আছে বোন, রুলস কমন আসলে হবে, এমসিকিউ কমন আসবে না, এইটাই স্বাভাবিক। কেননা মানুষের মাথা অনেক জ্ঞান আছে, কিন্তু রুলস তো ঘুরে ফিরে ভাই একই নিয়ম। দেখো, ইফ শি ড্যাশ আর্লিয়ার শি উড হ্যাভ কট দ্য ট্রেন। এই যে দেখো কত সুন্দর একটা নিয়ম। এটা কিন্তু প্রায় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আসে। কীভাবে আসে দেখো, এখানে কি আছে দেখো তো, উড কুড। দেখো উড কুড, তোমরা চাইলে অ্যান্সার করে ফেলতে পারো। উড কুড, তারপর হচ্ছে মাইট, তারপর হচ্ছে শুড না। ওকে দাঁড়াও একটু লিখে দেই, মাইট প্লাস হচ্ছে শুড। ওকে ফাইন, শুড। এরপর যদি দেখো, এরপর যদি আমার হ্যাভ প্লাস ভি3 আসে, এরপর কি আসে দেখো তো, এরপর যদি আমাদের হ্যাভ প্লাস ভি3 আসে তাহলে আমাদের মনে রাখতে হবে এইটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ একটা থার্ড কন্ডিশনাল সেন্টেন্স। কি সেন্টেন্স? থার্ড কন্ডিশনাল সেন্টেন্স। ইফ প্লাস, তাহলে এই মাঝখানে অংশটুকুতে কি হতে পারে, মাঝখানে অংশটুকু হতে পারে কীভাবে বলো তো, হ্যাড প্লাস ভি3, হ্যাড প্লাস ভি3। তাহলে কি হবে, তাহলে হচ্ছে ইফ প্লাস হ্যাড প্লাস ভি3 উড কুড মাইট শুড হ্যাভ প্লাস ভি3। তাহলে কি হবে বলো তো, সবাই আনসার করো। তাহলে ইফ শি হ্যাড লেফট আর্লিয়ার, সে যদি তাড়াতাড়ি বাড়ি চলে যেত, হি উড হ্যাভ কট দ্য ট্রেন, সে ট্রেনটি কি ধরতে পারতো বা সে ট্রেনে কি উঠতে পারতো। ঠিক আছে, আমাদের ক্লাসে যুক্ত আছো রাসেল, রবিন, সাদিয়া আফরোজ লিভা, ওকে, কি চন্দ্রামিকা, চন্দ্র, ঠিক আছে, সানজিদা আক্তার, সাফা, ঠিক আছে। আর বাকিরা একটু কমেন্ট করো, যারা যারা ক্লাস করতেছো সবাই একটু মনোযোগ দিয়ে ক্লাস করবা, আর ক্লাসে বেশি বেশি কমেন্ট করবা যেন আমি তোমাদের সবার কমেন্ট দেখতে পাই। ঠিক আছে, ঠিক আছে। রবিন অ্যান্সার করেছো, সাদিয়া, সাফা, সবাই একটু বেশি বেশি অ্যান্সার করো। হ্যাঁ ঠিক আছে, তাহলে এই কোশ্চেনটা মোটামুটি আশা করি সবার ক্লিয়ার। চলো তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনটা একটু আলোচনা করবো। কি বলে দেখো, শি ড্যাশ ফর 2 hours বিফোর আই কেম। ওকে, সে ড্যাশ ফর 2 hours, সে এই জন্য 2 ঘন্টা বিফোর আই কেম, আমি আসার আগে। তাহলে এখানে কি অ্যান্সার হতে পারে, চলো তো আমরা একটু দেখি। এখানে আমরা মজার একটা নিয়ম পড়ে ফেলবো। হ্যাঁ,
এখানে আমরা কেমন মজার একটা নিয়ম পড়বো দেখো তো। এখানে আমাদের মনে রাখতে হচ্ছে সিন্স আর হচ্ছে ফর। ওকে, ধরো ফর, আচ্ছা ধরো সিন্স, সিন্স আর হচ্ছে ফর। মনে রাখবা সিন্সের পর হচ্ছে শুধুমাত্র সময়। ওকে, সিন্সের পর হচ্ছে শুধুমাত্র একটা সময় প্রকাশ পাবে। সময়, সময়টা কেমন হতে পারে? ধরো আমাকে বললো মর্নিং, মর্নিং বললো হচ্ছে ইভিনিং, ইভিনিং। ওকে, বললো ভাই ডে, একটা দিন। ওকে ফাইন। আর ফর হচ্ছে কিরকম দেখো, ফর হচ্ছে সংখ্যাযুক্ত সময়। ওকে, ফর হচ্ছে সংখ্যা যুক্ত সময়। সংখ্যাযুক্ত সময়টা কিরকম? যেমন ধর 2 hours। ওকে, 2 hours, 5 hours, 5 hours, 5 days, 6 months। ওকে, এইগুলো হচ্ছে কি এভাবে আসে। এখন তাহলে সিন্স আর ফরের ক্ষেত্রে বুঝলাম যাবত অর্থ প্রকাশ করে। তাহলে এর আগে কি আসতে পারে? এর আগে আসতে হচ্ছে দেখো হ্যাভ, হ্যাজ, হ্যাড, বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। ওকে ফাইন। তাহলে দেখো এরকম কোনটা আছে? তাহলে একটাই আছে, শি হ্যাড বিন, শি হ্যাড বিন স্টাডিং, সে পড়ালেখা করছিল বা করতেছিল ফর 2 hours, 2 ঘন্টা যাবৎ, বিফোর আই কেম, আমি আসার আগে। তাহলে আমি আসার 2 ঘন্টা আগে থেকে কি সে পড়ালেখা করতেছিল। তাহলে এইটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ফাইন, সবাই মোটামুটি অ্যান্সার করতে পারতেছো দেখতেছি। সবাই সবাই একটু বেশি বেশি অ্যান্সার করবো আমরা, যাতে করে আমাদের ক্লাসটা আরো সুন্দর হয় এবং গুছানো হয়। ঠিক আছে? হুম, ঠিক আছে। অনেকের অ্যান্সার দেখতে পারতে সঠিক হয়েছে। ওকে, হ্যাড বিন স্টাডিং, সাদি আফরোজ বাবা লিখে দিয়েছো, থ্যাংক ইউ বোন। তাহলে এইটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। চলো আমরা তাহলে পরবর্তী কোশ্চেনে চলে যাই। দেখো পরবর্তী কোশ্চেন আমাদের কি বলছে, শি ড্যাশ ডিনার হোয়েন আই কল্ড। এই যে হোয়েন আর হোয়াইল, এই দুটো নিয়মের মধ্যে কিন্তু আমাদের প্রচন্ড কনফিউশন লাগে, তাই না? হোয়েন আর হোয়াইলের মধ্যে কেন আমাদের কনফিউশন লাগে? কারণ হচ্ছে আলটিমেটলি আমরা বুঝতেছি না যে কখন হোয়েন হবে, কখন কি হবে, হোয়াইল হবে। তাহলে এইখানে যেহেতু হোয়েনের নিয়মটা আছে, আমরা হোয়েনের নিয়মটা একটু পড়ে ফেলি। দেখো হোয়েনের নিয়মে কিন্তু মনে রাখতে হবে, দেখো হোয়েন, হোয়েন যুক্ত বাক্য মনে রাখবা, এরপরে অলওয়েজ আমাদের ইনডিফিনিট হয়। কি হয়? ইনডিফিনিট হয়। ওকে, ইনডিফিনিট হয়, ইনডিফিনিট হয়। কিন্তু তাহলে এর আগে কি, এর আগে কি হতে পারে? এর আগে মনে রাখবা ইনডিফিনিট, ইনডিফিনিট কন্টিনিউয়াস, ইনডিফিনিট কন্টিনিউয়াস পারফেক্ট, তিনটে হতে পারে পারফেক্ট। এখন বলতে পারো যে ভাইয়া কোন টেন্স হবে, তাই না? এখন তো যে মেন মেন হচ্ছে টেন্স। টেন্সটা কিভাবে আমরা মনে রাখবো? মনে রাখবো এই পাশে যেই টেন্স, এই পাশে যেই টেন্স, ওই পাশেও একই টেন্স, এই পাশেও একই টেন্স। কিরকম? যেমন ধরো, যেমন ধরো এই পাশে হচ্ছে প্রেজেন্ট টেন্স, এই পাশেও প্রেজেন্ট, এই পাশেও প্রেজেন্ট, এই পাশেও পাস্ট, এই পাশেও পাস্ট, এই পাশেও ফিউচার, এই পাশেও ফিউচার। শুধুমাত্র মনে রাখতে হবে এই পাশে ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট তিনটে আসতে পারে। আর এই পাশে অলওয়েজ হোয়েনযুক্ত বাক্যে কি হয়? ইনডিফিনিট। আর মনে রাখবা হোয়েনযুক্ত বাক্যে সাধারণত সাধারণত সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে কন্টিনিউয়াস। কন্টিনিউয়াসটা মেইন। ওকে, কন্টিনিউয়াসটা হচ্ছে মেইন। তাহলে রাইট আনসার কি হবে? শি ওয়াজ কুকিং ডিনার, সে রাতে রান্না করছিল হোয়েন আই কল, যখন আমি তাকে কি কল দিলাম বা যখন আমি তাকে ডাক দিলাম। তাহলে রাইট আনসার হচ্ছে কি আমাদের, গুড, আফসান অ্যান্সার করেছো, সাফা অ্যান্সার করেছো, চন্দ্রালিমা চন্দ্রী অ্যান্সার করেছো। ওকে ফাইন, রবিন অ্যান্সার করেছো, রাসেল অ্যান্সার করেছো। সবাই সবাই একটু মনোযোগ দিয়ে অ্যান্সারগুলো করবো আমরা। ঠিক আছে? তাহলে এই কোশ্চেনটা আশা করি প্রত্যেকেরই ক্লিয়ার। ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। ওকে, রিয়া সরকার কেমন আছেন ভাইয়া? হ্যাঁ রিয়া বোন, আনন্দ ভালো আছো, তুমি কেমন আছো? তুমি আমার কাছে রুটিন চেয়েছিলা না বোন? আমি কালকে একটু ব্যস্ত ছিলাম, এই জন্য দেওয়া হয়নি। আজকে ইনশাল্লাহ তোমার রুটিনটা আমি ক্লাস শেষ করেই তোমাদের সবাইকে, যারা সেকেন্ড টাইম ব্যাচে আসো, তোমরা রুটিন পেয়ে যাবো আজকে। ঠিক আছে? কিভাবে পড়তে হবে, কিভাবে আমাদের পড়া দরকার, সেকেন্ড টাইম জার্নিটা আমাদের কিভাবে শুরু করা দরকার, বা কিভাবে নিলে ভালো একটা প্রস্তুতি হবে, ইনশাল্লাহ আজকেই শেয়ার করে দিই। ইফ হি হ্যাড লেফট আর্লি দে ড্যাশড। ওকে ফাইন, তাহলে এইটা হচ্ছে কোন নিয়ম? সেম থার্ড কন্ডিশনাল সেন্টেন্সের নিয়ম। কিসের নিয়ম? থার্ড কন্ডিশনাল সেন্টেন্স। তাহলে থার্ড কন্ডিশনাল সেন্টেন্সের নিয়মটা কিরকম ভাবে আমরা সলভ করে চলো তো দেখি। থার্ড কন্ডিশনাল সেন্টেন্স। ওকে, তাহলে চলো আমরা সলভ করি। তাহলে দেখো আমরা জানি যদি এভাবে যদি কি বলো তো, ইফ প্লাস হ্যাড প্লাস ভি3 থাকে, তাহলে ওই পাশে কি হবে বলো তো? ওই পাশে কি হবে? সবাই অ্যান্সার করো, সবাই দ্রুত। ঠিক আছে? আমি জানি তোমরা সবাই অ্যান্সারগুলো পারবা আজকে। প্রশ্নগুলো বেশি কঠিন রাখিনি, কেননা এমনি তোমরা অনেকে চান্স পাইছো, এ তো খুশি। আবার অনেকে চান্স পাও নাই, এ তো কি আবার বেজার হয়ে আসো। তাই কোশ্চেনগুলো রাখছি সহজ, যাতে করে সবাই খুব মনোযোগ দিয়ে অ্যান্সার করতে পারো। দেখো ইফ দে হ্যাড লেফট আর্লি, যদি তারা তাড়াতাড়ি বেরিয়ে যেত, তাহলে কি দে উডন্ট হ্যাভ মিস দ্য বাস, তারা কি বাসটিকে মিস করতো না, কারণ আমাদের নিয়ম কি উড কুড মাইট শুড হ্যাভ প্লাস ভি3। ফাইন, তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। সবাই অ্যান্সার করো সবাই। ঠিক আছে? ওকে, আফসানা আহমেদ। ওকে ঠিক আছে, আফসানা আহমেদ বলতেছো। ঠিক আছে ওকে, ঠিক আছে আফসানা আহমেদ বলতেছো। ওকে, ওয়ালাইকুম আসসালাম স্যার। হ্যাঁ আফসানা, আলহামদুলিল্লাহ ভালো আছি বোন, তুমি কেমন আছো? ঠিক আছে, সবাই সবাই একটু আমরা একটু অ্যান্সার করবো। ঠিক আছে? ওকে, ঠিক আছে।
তাহলে আমাদের এই কোশ্চেনটা মোটামুটি আশা করি ক্লিয়ার, সবাই অ্যান্সার করতে পারতেছো। হ্যাঁ, ওকে, তাহলে এই কোশ্চেনটাও খুব সহজ ছিল। আমরা সবগুলো সহজ কোশ্চেন নিয়ে আসছি, কেননা সাধারণত সলভ ক্লাস আমরা তো হাই কোশ্চেন পড়াবো না। আর সবচেয়ে বড় কথা, তোমাদের সামনে যে পরীক্ষা রয়েছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কোশ্চেন এরকম সহজই আসবে, বেশি কঠিন আসবে না, কারণ প্রিভিয়াস ইয়ারগুলোতেও আমি দেখছি। আর তোমাদের সবচেয়ে মজার একটা বিষয় জানা, আমি কিন্তু নিজেও কিন্তু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিলাম। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিলাম, তখন নাম ছিল হচ্ছে 7 কলেজ। তখন নাম ছিল কি বলতো, তখন নাম ছিল হচ্ছে 7 কলেজ। ওকে, আমি কিন্তু ঢাকা কলেজের স্টুডেন্ট ছিলাম, ঠিক আছে। আমি নিজেও ঢাকা কলেজের স্টুডেন্ট। তোমাদের মধ্যে অনেকেই বলে যে ভাই আপনারা এই আবার ডাটা সায়েন্সের কোর্স চালু করেন, কয়দিন আগে তো আপনারা এইটা নিয়ে হাসছেন। দেখো, হাসির কিছু না। এখন যাদের আসলে আলটিমেটলি মানে আসে যে অন্য প্রতিষ্ঠানের নামে কথা বলে, তাদেরই সমস্যা। আমি নিজে ঢাকা কলেজের স্টুডেন্ট ছিলাম। আমি ফার্স্ট টাইম ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাহাঙ্গীরনগর চান্স পাই নাই। পরে আমি ঢাকা কলেজে ভর্তি হই, মানে 7 কলেজে পরীক্ষা দিই, ওইখানে 81তম হই। 81তম হওয়ার পরে আমি ওইখানে ঢাকা কলেজে ভর্তি হই অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে। এটা আমার নিজের কথা কিন্তু, এটা অন্য কারো কথা কিন্তু আমি আইসা বলতেছি না, ঠিক আছে। আমি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে ভর্তি হয়। সামহাও আমার কাছে ভালো লাগে না পড়ালেখা। আমার মনে হচ্ছে না, সবচেয়ে বড় কথা, তখন তার পাবলিক হওয়ার কোনো সম্ভাবনা ছিল না, ঢাকা বিশ্ববিদ্যালয় আন্ডারে ছিল। তো আমি জানি যে এটা কোনো পাবলিক হবে না, হওয়ার কোনো সম্ভাবনা নাই। তারপর আমি কি করলাম, আমি ওর সেকেন্ড ইয়ার প্রস্তুতি নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পাই, 13তম হই। তো এই যে দেখো, আমি কিন্তু আমার লাইফে আমি একটা সময় ঢাকা কলেজে স্টুডেন্ট ছিলাম। এখন তোমরা বলতে পারো ভাই আপনাদের মিথ্যা কথা বলতেছেন, যাদের মনে হবে তারা আমার নক দিবা। আমার কাছে এখনো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, সরি ঢাকা সেন্ট্রাল তো 7 কলেজের এখনো ভর্তি পরীক্ষার অ্যাডমিট কার্ড, সাবজেক্ট চয়েস, কোন সাবজেক্টে ভর্তি হয়েছে, সব কিছু আমার কাছে আছে। এইগুলো স্মৃতি আমি রাইখা দিই, বুঝতে পারছো? ওকে, ঠিক আছে। সঞ্জিদা, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য এখন কিভাবে পড়বো স্যার? ক্লাস শেষে স্যার বলবো স্যার, আগে আমরা ক্লাসটা শেষ করি, ঠিক আছে? ক্লাস শেষে কথা হবে তোমাদের সাথে আজকে। তাহলে এই কোয়েশ্চেনটা অ্যান্সার কি হতে পারে? দেখো, প্রোভাইড। দেখো, আমরা সাধারণত সবসময় জানি যে ইফ। ইফ মানে কি বলতো? ইফ মানে হচ্ছে যদি। ইফ মানে যদি, কিন্তু মনে রাখবা এই যে দেখো কিছু কিছু শব্দ, দেখো প্রোভাইড, একটা একটা হচ্ছে প্রোভাইড, একটা হচ্ছে প্রোভাইডেড, আরেকটা হচ্ছে প্রোভাইডিং। প্রোভাইডিং, প্রোভাইডিং দ্যাট, প্রোভাইডিং দ্যাট। ওকে, ফাইন। মনে রাখবা এই প্রোভাইড মানে হচ্ছে সরবরাহ করা, এইটা হচ্ছে একটা ভার্ব। এ হচ্ছে সরবরাহ করা, সরবরাহ করা। তাহলে এ কি বলতো? এ হচ্ছে একটা ভার্ব। এ হচ্ছে একটা ভার্ব। ওকে, ফাইন, এ ভার্ব। কিন্তু যদি প্রোভাইডেড অথবা প্রোভাইডিং দ্যাট এই দুটো শব্দ আসে, এই দুটো শব্দের অর্থ ওয়ান কাইন্ড অফ হয় ইফের মতো করে, মানে যদি। কি হয়? যদি হয়। তাহলে যেহেতু ইফের মতো করে হয়, তাহলে প্রোভাইড ইফ ইউ ড্যাশ হার্ড ইউ উইল পাস। তাহলে উইল প্লাস ভি ওয়ান, তাহলে শ্যাল উইল প্লাস ভি ওয়ান হলে এটা কোন কন্ডিশন? এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। তো সেক্ষেত্রে কি হবে? ইফ ইউ স্টাডি হার্ড অথবা প্রোভাইডেড ইউ স্টাডি হার্ড ইউ উইল পাস, এটা হচ্ছে 1 নম্বর হবে। গুড। এবার সবাই অ্যান্সার পারতেছো। রাসেল আহমেদ, অ্যান্সার তো ভুল হয়ে গেল ভাইয়া, একটু মনোযোগ দিয়ে ক্লাস করা দরকার না? তোমরা যদিও যথেষ্ট মেরিটোরিয়াস স্টুডেন্ট প্রত্যেকেই, কিন্তু একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করলেই দেখা যায় খুব সহজেই বিষয়গুলোকে আয়ত্ত করা যায়। ঠিক আছে, ফাইন। তাহলে এই কোশ্চেনটার অ্যান্সার আশা করি মোটামুটি সবার ক্লিয়ার। তাহলে চলো আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে যাই। দেখো, সবার কিন্তু অ্যান্সার পারার কথা। কি বলছে দেখো, নিদার হি নর হিজ ফ্রেন্ডস কামিং। এখন আমরা এখানে কিছু নিয়ম মনে রাখবো, যেমন ধরো নিদার, ওকে, যেমন ধরো নিদার ডট ডট নর। তারপরে দেখো ইদার, ইদার ডট ডট অর। ফাইন, মনে রাখো কিন্তু এরকম এমসিকিউ কিন্তু আরো পাবা, নট অনলি ডট ডট বাট অলসো ওকে, নট ডট ডট বাট। এই যে দেখো, এই 4টা শব্দ যদি আসে, নিদার ডট ডট নর, ইদার ডট ডট অর, নট অনলি ডট ডট বাট অলসো, আর হচ্ছে নট ডট ডট বাট, এগুলো যদি আসে আমাকে মনে রাখতে হবে সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী ভার্ব, দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার্ব, দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার্ব। তাহলে দ্বিতীয় সাবজেক্ট কোনটা আছে দেখো তো? তাহলে নিদার হি নর হিজ ফ্রেন্ডস, তাহলে এ হচ্ছে প্রথম সাবজেক্ট, আর এ হচ্ছে কি বলতো? দ্বিতীয় সাবজেক্ট। দেখো তো, দ্বিতীয় সাবজেক্ট সিঙ্গুলার না প্লুরাল? হিজ ফ্রেন্ডস, তার মানে প্লুরাল। তাহলে রাইট অ্যান্সার কি বলতো? রাইট অ্যান্সার হচ্ছে আর। রাইট অ্যান্সার কি? রাইট অ্যান্সার হচ্ছে আর। কেননা সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব কি হবে? ভার্ব কি হবে? ভার্ব প্লুরাল হবে। গুড, রিয়া সরকার অ্যান্সার করে ফেলেছো। সাফা, না রে বোন, অ্যান্সারটা তো সঠিক হলো না। একটু মনোযোগ দিয়ে ক্লাস করতে হবে। হ্যাঁ, আমাদের ক্লাসগুলো একটু মনোযোগ দিয়ে করো। ইনশাল্লাহ আমাদের লাইভ ক্লাস করেও কিন্তু চান্স পাইছে এমন অনেক রেকর্ড আছে, ঠিক আছে? তো ভালো মতো একটু ক্লাসটা করার চেষ্টা করো, আশা করি শিখতে পারবো অনেক কিছু। ফাইন, তাহলে এই কোশ্চেনটা কিন্তু আমাদের শেষ। তো চলো আমরা পরবর্তী কোশ্চেনে যে দেখি বলছে, ওয়ান অফ মাই ফ্রেন্ডস। এই কোশ্চেনটা কিন্তু প্রায় আসে। ওকে, ওয়ান অফ, ওয়ান অফ যদি থাকে, ওয়ান অফ যদি বাক্যের মধ্যে থাকে, ওয়ান অফ পরে দুইটা আসতে পারে, ওয়ান অফ দাও আসতে পারে, আবার ওয়ান অফ মাইও আসতে পারে। এটা ডাজেন্ট ম্যাটার, এই দুইটা কোনো ম্যাটার করে না। কিন্তু ওয়ান অফ যদি বাক্যে আসে, ওয়ান অফ যদি বাক্যে আসে, এরপর আমাদের কি হবে বলতো? এরপর হচ্ছে দেখো, নাউন হচ্ছে প্লুরাল। নাউন কি হবে বলতো? নাউন প্লুরাল, কিন্তু কি বলতো? কিন্তু আমাদের ভার্ব হচ্ছে সিঙ্গুলার। ভার্ব কি? ভার্ব হচ্ছে
সিঙ্গুলার। ওকে ফাইন, তাহলে চলো ওয়ান অফ মাই ফ্রেন্ডস, তাহলে কি হবে বলো, ওয়ান অফ মাই ফ্রেন্ড হ্যাজ গন। ওকে, আমার সব বন্ধুর মধ্যে একটা ফ্রেন্ড কি চলে গেছে, এখানে হ্যাজ গন দ্বারা আবার কিছু কিছু সময় মারা গেছে আমার কিন্তু প্রকাশ পায়। ঠিক আছে, সুরাইয়া ইসলাম অ্যান্সার করেছো, ঠিক আছে। আফসানা আহমেদ অ্যান্সার করেছো, রিয়া সরকার অ্যান্সার করেছো, চন্দ্র আলিমা চন্দ্র অ্যান্সার করেছো, রাসেল অ্যান্সার করেছো, রবিন, সাফা অ্যান্সার করেছো। ফাইন, সবাই সবাই আমরা একটু বেশি বেশি অ্যান্সার করবো। হ্যাঁ, ক্লাসে কিন্তু অনেক শিক্ষার্থী উপস্থিত, কিন্তু অনেকে ক্লাস করে না, হয়তো ওরা হয়তো পারে সব কিছু। সাদি আফরোজ দিবা অ্যান্সার করেছো। ফাইন, ঠিক আছে, তাহলে আমাদের এই কোশ্চেনটা ক্লিয়ার। চলো আমরা পরবর্তী কোশ্চেন। আই মেড হিম ড্যাশ দ্য ওয়ার্ক। এইটা কোন টপিক থেকে আসছে কি বলতে পারবো বলো তো, এটা কোন টপিক থেকে আসছে? কেউ যদি পারো আমাকে জানাও যে ভাই এই টপিক থেকে আসছে, এটা কোন টপিক থেকে আসছে বলো তো, কোন টপিক থেকে আসছে এটা বলো, কে বলতে পারবো? দেখি দেখি কে বলতে পারো এটা কোন টপিক থেকে। আই মেড হিম ড্যাশ কি বলো, এটা কে বলতে পারবো? দ্য ওয়ার্ক। তাহলে এটা কোন টপিক থেকে আসছে? আমি জানি তোমরা অনেকে জানো হয়তো বা, কিন্তু যারা যারা জানো না তাদের জন্য আমি সলভ করে দিই। এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ পজিটিভ ভার্ব থেকে আসছে। কই থেকে আসছে বলো তো ভাইয়া? পজিটিভ ভার্ব, পজিটিভ ভার্ব। ওকে, পজিটিভ ভার্ব থেকে আসছে। পজিটিভ ভার্বে এর একটা নিয়ম আছে। কিরকম নিয়ম আছে? ধরো মেক অথবা লেট। ওকে, মেক অথবা লেট। ওকে, মেক অথবা লেট। ওকে, মেক অথবা লেট যুক্ত বাক্যে মনে রাখতে হবে মেক অথবা লেটের পরে নাউন বা প্রোনাউন, নাউন বা প্রোনাউন, সেটা ব্যক্তি হোক অথবা বস্তু হোক, ব্যক্তি অথবা বস্তু যাই হোক না কেন, এরপর অলওয়েজ আমাদের হচ্ছে ভি ওয়ান। এরপর অলওয়েজ কি আমাদের ভি ওয়ান। তাহলে দেখো পজিটিভ ভার্ব তোমরা পারো কিনা জানি না, কিন্তু আমরা পজিটিভ ভার্ব থেকে একটা নিয়ম শিখে ফেললাম। সৌরভ ক্লাসে জয়েন করেছো, ঠিক আছে। আচ্ছা, কিরকম নিয়মটা বললাম তাহলে? মেক অথবা লেটের পরে যদি আমাদের নাউন বা প্রোনাউন ব্যক্তি হয় অথবা বস্তু হয়, যেটাই হোক না কেন, এরপরে অলওয়েজ আমাদের ভার্বের কোন ফর্ম? ভি ওয়ান ফর্ম, ঠিক আছে। তাহলে দেখো এইখানে মেইড আছে, এখন এটা তো খুব স্বাভাবিক, এটা প্রেজেন্টে আছে, এখানে একটা পাস্টে করে দিচ্ছে, করতেই পারে, এটা তো কোনো সমস্যা নেই। তাহলে মেক অথবা লেটের পরে নাউন বা প্রোনাউন ব্যক্তিবাচক না, তাহলে ভার্ব কোনটা বলো তো? ডু। শেষ। আই মেড হিম ডু দ্য ওয়ার্ক। আমি তাকে কি কাজটি, আমি তাকে দিয়ে কাজটি করাচ্ছি, এটা বাংলা হয় এরকম। আফসানা বলেছো পজিটিভ ভার্ব। হ্যাঁ বোন, আসলে আলটিমেটলি এইটা হচ্ছে একটা পজিটিভ ভার্ব। ফাইন, তাহলে এইটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। সবাই একটু ক্লাসগুলো বারবার দেখবো, আমাদের ক্লাসগুলো কিন্তু আমরা চেষ্টা করি যথেষ্ট ভালো মতো নেওয়ার জন্য। আই স হিম ড্যাশ দ্য রুম। ওকে ফাইন, এইখানে একটা কথা মনে রাখবা, একটা বাক্যের মধ্যে যদি মেইন ভার্ব চলে আসে, ওকে মেইন ভার্ব, বাক্যের মধ্যে যদি মেইন ভার্ব চলে আসে, দেখো বাক্যের মধ্যে মেইন ভার্ব চলে আসছে, এর পরবর্তী কোনো ভার্ব আসতে হলে সেটা কোনো নিয়মের প্রয়োজন নয়। এরপর একটা ভার্ব আসতে হলে সেটা সময় আমাদের কি হইতে হবে বলো তো? মেইন ভার্ব, অথবা একে বলা হয় হচ্ছে ফাইনাইট ভার্ব। মেইন ভার্ব আরেকটা নাম কি বলো তো? মেইন ভার্ব একটা নাম হচ্ছে ফাইনাইট ভার্ব। ওকে, তোমরা কি ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্বগুলো চিনো? ফাইনাইট ভার্ব কোনগুলো? ফাইনাইট ভার্বগুলো হচ্ছে, দেখো ভার্বের ভি ওয়ান, দেখো ভার্বের ভি টু, অক্সিলারি প্লাস ভি থ্রি, আরেকটা কি বলো তো? আরেকটা হচ্ছে কি বলো? অক্সিলারি প্লাস ভি ওয়ান প্লাস আইএনজি। ফাইন, এইগুলো হচ্ছে কি আমাদের ওয়ান কাইন্ড অফ ফাইনাইট ভার্ব। তাহলে কি ভি ওয়ান, ভি টু, অক্সিলারি প্লাস ভি থ্রি, অক্সিলারি প্লাস ভার্বের সাথে আইএনজি, তাহলে এইগুলো হচ্ছে আমাদের কি ফাইনাইট ভার্ব। এখন ধরো একটা বাক্যে একটা মেইন ভার্ব আসলে এর পরবর্তী যদি কোনো ভার্ব আসতে হয়, সেটা হইতে হবে নন ফাইনাইট ভার্ব। কি ভার্ব বলো তো? নন ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব। ওকে, এখন নন ফাইনাইট ভার্বের বৈশিষ্ট্য কী বলো তো? বৈশিষ্ট্যগুলো লিখে দেয়, নাম লিখলাম না। এটা হতে পারে টু প্লাস ভি ওয়ান, এটা হতে পারে ভার্ব প্লাস আইএনজি। ওকে, এই দুইটা সবচেয়ে বেশি আসে। কি আসে দেখো তো? তাহলে নন ফাইনাইট ভার্ব হতে পারে কীরকম, আবার হতে পারে ভি থ্রি। কী হতে পারে বলো তো? ভি থ্রি। ফাইন, এই তিনটা ফর্ম হয়। তাহলে দেখো, তাহলে এইখানে আমাদের কী হতে পারে এখন? আই স হিম ড্যাশ দ্য রুম, আমি তাকে দেখেছি কি কি করছে, সে পড়ছে, ঠিক আছে, সরি রুমের মধ্যে প্রবেশ করছে। তাহলে কি আই স হিম এন্টারিং দ্য রুম, আমি দেখেছি তাকে কি রুমে প্রবেশ করতে। তাহলে রাইট আনসার কি হবে বলো তো? আই স হিম এন্টারিং দ্য রুম। সবচেয়ে মেইন বিষয়টা মনে রাখবা, মেইন ভার্বের পর আরেকটা ভার্ব আসলে সেটা সাধারণত ভার্ব প্লাস আইএনজি হয়, ঠিক আছে। মেইন ভার্বের পরে যদি আরেকটা ভার্ব আসতে চায় সেটা হচ্ছে কি ভার্ব প্লাস আইএনজি। ফাইন, আশা করি তোমরা সবাই বুঝতে পারতেছো। 10টা কোশ্চেন পড়াইছি না? আচ্ছা, এই 10টা কোশ্চেনে কারো কোনো সমস্যা আছে আমাকে একটু জানাও তো। এই 10টা প্রশ্নে কারো কোনো সমস্যা আছে কিনা আমাকে একটু জানাও। এই 10টা প্রশ্নে কারো কোনো সমস্যা আছে কিনা ভাইকে প্লিজ একটু মেনশন করে যে ভাইয়া এটা বুঝতে পারিনি, আমি আরেকবার চেষ্টা করবো বোঝানোর জন্য। আর ক্লাসটা কিন্তু অবশ্যই শেয়ার দিতে হবে, ঠিক আছে। এখনো কারা কারা ক্লাসটা শেয়ার দেওনি একটু জানাও, ঠিক আছে। ক্লাসটা একটু শেয়ার দিবা, সবাই একটু শেয়ার দিবা, আমিও ক্লাসটা শেয়ার দিই। আসলে অনেক শিক্ষার্থী নিয়ে ক্লাস করতে ভালো লাগে, যখন অনেকে কমেন্ট করে, অনেকে ক্লাসে থাকে, তখন আসলে ক্লাসটা নিতে বেশি বেশি ভালো লাগে। আর যখন দেখি যে না ক্লাসে শিক্ষার্থী কম, তখন আসলে ক্লাসটা নিতে কেমন একটু বোরিং বোরিং লাগে। ঠিক আছে, তাহলে এই কটা কোশ্চেন নিয়ে কারো কোনো কমপ্লেন নাই? আশা করি কারো কোনো কমপ্লেন থাকার কথা না, যদিও যদি থেকে থেকে বলতে পারো, আমি চেষ্টা করবো আরেকবার বোঝানোর জন্য। ফাইন, ঠিক আছে, ওকে। তাহলে চলো আমরা এখন একটা কোশ্চেন সলভ করি। আবার 11 নম্বর কোশ্চেনে চলে যাই। দেখো কি বলছে, হি ওয়াজ সিন।
ওকে, দেখি এই ঘটনা সলভ করে। এই ঘটনা কি হবে বলো তো? ওকে, সবাই একটু অ্যান্সার করবো আমরা সবাই। ওকে, সবাই দ্রুত একটু অ্যান্সার করবো। যে যেখান থেকে ক্লাসটা করছো আমাকে একটু জানাও যে ভাইয়া কোশ্চেনগুলো বুঝতেছো তো না? ওকে ফাইন, অল ক্লিয়ার। ওকে, আমি শেয়ার দিচ্ছি, ঠিক আছে আফসানা আহমেদ, থ্যাংক ইউ। তুমি শেয়ার দেওয়ার ফলে তোমার তোমার আশেপাশে মানুষগুলো জানলো যে হ্যাঁ একটা ক্লাস, এরকম ক্লাস ভালো হয়েছে। থ্যাংক ইউ বোন। আচ্ছা, শি ওয়াজ সিন দ্যাট দ্য রুম, বলো তো? সেম, সেম ব্যাখ্যা। কারণ আমাদের অক্সিলারি প্লাস ভি থ্রি অলরেডি আছে, অক্সিলারি প্লাস ভি থ্রি আছে, তার মানে কি ওয়ান কাইন্ড অফ, এটা হচ্ছে একটা ফাইনাইট ভার্ব। একটু আগে আমরা পড়ে আসছি, এটা কি বলতো? একটা ফাইনাইট ভার্ব। এটা যে একটা ফাইনাইট ভার্ব হয়, তাহলে এর পরবর্তী ভার্বটা কি হবে বলতো? এর পরবর্তী ভার্বটা কি আসবে? নন ফাইনাইট ভার্ব আসবে, তাই না? নন ফাইনাইট ভার্ব আসবে। নন ফাইনাইট ভার্ব যদি আসে তাহলে নন ফাইনাইট ভার্বটা কিভাবে হবে? সাধারণত ভার্ব প্লাস আইএনজি হয়। তো রাইট আনসার কি? হি ওয়াজ সিন এন্টারিং দ্য রুম, হি ওয়াজ সিন এন্টারিং দ্য রুম। ঠিক আছে স্যার, নয়টা বুঝান আমাকে। ওকে, নয় নয় মনে সম্ভবত, ওকে, এমডি আরাফাত জাহান সিফাত, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে আরাফাত, ক্লাসে চলে আসছো ভাইয়া, ক্লাস করো। আচ্ছা, 9 নাম্বারটা, 9 নাম্বারটা বুঝতে হলে বোন তোমাকে আগে হচ্ছে ইয়ে পড়তে হবে, পজিটিভ ভার্ব পড়তে হবে। পজিটিভ ভার্ব কিন্তু অনেকগুলো ওয়ার্ড আছে, যেমন ধরো মেক অথবা লেট। এখন বলা হয়েছে যে যদি বাক্যের মধ্যে মেক অথবা লেট যদি ভার্ব আকারে আসে, কি 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 আকারে আসে বলো তো? ভার্ব আকারে আসছে, দেখো ভার্ব আকারে আসছে। এর পরবর্তী যদি নাউন অথবা প্রোনাউন থাকে, নাউন অথবা প্রোনাউন। এখন তোমাকে এইখানে একটা জিনিস জানতে হবে। কিরকম জানতে হবে? তোমাকে জানতে হবে যে দেখো পজিটিভ ভার্ব কোনগুলা। ওকে, পজিটিভ ভার্ব কোনগুলা? পজিটিভ ভার্ব, পজিটিভ ভার্ব কোনগুলো? ভার্বগুলো সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহৃত হয় এইগুলা, মেক, লেট, গেট, হ্যাঁ ফাইন। এই কথা মনে রাখতে পারলে ইজি, কারণ এইখান থেকে কোশ্চেনগুলো হয়। তাহলে এইগুলো হচ্ছে পজিটিভ ভার্ব। এখন দেখো, তাহলে এইগুলো যদি পজিটিভ ভার্ব, তাহলে মেক অথবা লেটের পরে মনে রাখবে কি? নাউন বা প্রোনাউন যদি ব্যক্তি বস্তু যাই হোক, ব্যক্তি বস্তু যাই হোক, এরপর অলওয়েজ আমাদের কি? ভার্বের ভিওন। আবার দেখো, যখন ধরো বাক্যের মধ্যে যখন হেড আসে, ধরো সাপোজ হেড আচ্ছা, ধরো হ্যাব আসে, হ্যাবের ক্ষেত্রে কিন্তু আবার নিয়ম আলাদা। কেমন নিয়ম আলাদা? হ্যাবের ক্ষেত্রে হচ্ছে দুইটা নিয়ম, ঠিক আছে? কিরকম? একটা হচ্ছে ধরো নাউন বা প্রোনাউন যদি ব্যক্তি হয় তাহলে হচ্ছে একটা নিয়ম, আর দেখো নাউন বা প্রোনাউন যদি বস্তু হয় তাহলে কিন্তু আরেকটা নিয়ম। কিরকম? হ্যাবের পরে যদি নাউন বা প্রোনাউন যদি ব্যক্তি হয় তাহলে এরপর হচ্ছে শুধুমাত্র ভি ওয়ান। আবার ধরো যদি বস্তু হয় তার হচ্ছে ভি থ্রি। তো এইভাবে কিন্তু আমার ক্ষেত্রে গেটের ক্ষেত্রে কিন্তু নিয়মটা চেঞ্জ আছে, ঠিক আছে? তো এই জিনিসগুলো হচ্ছে আমাদের একটু পড়ে নিতে হবে, তোমরা একটু বই থেকে পড়ে নিবা। ভাই এত ইজি কোশ্চেন কি ডিসিউতে আসবে? এরকম কোশ্চেনই আসবে, ঠিক আছে? এইরকম কোশ্চেনই আসবে, তোমরা মিলে আনিও। কেননা আমি তো নিজেও 7 কলেজে পরীক্ষা দেওয়া স্টুডেন্ট। আমি কি বললাম একটু আগে? তোমাদের সাথে গল্প শেয়ার করলাম যে আমি তো ওইখানে পরীক্ষা দিয়ে আমি চান্স পাইছিলাম। আমি সাপোজ আমার ইচ্ছা ছিল আমি জাহাঙ্গীরনগর পড়বো, তো এই জন্য আমি আবার সেকেন্ড টাইম দিয়ে চান্স পাই। তো তোমরা যারা যারা আসো এইখানে, যে মনে হইতেছে ভাই আমরা সেকেন্ড টাইম দিব, তারা ঢাকা সেন্ট্রালে পরীক্ষা দাও, পরীক্ষা দিয়ে ভর্তি হয়ে থাকবা, পরে সেকেন্ড টাইম ট্রাই করবা। কিন্তু দেখা যায় অনেক সময় দেখা যায় যে আলটিমেটলি সেকেন্ড টাইম প্রস্তুতি নিতে কিন্তু দেরি হয়ে যেতে পারে। তাই তোমরা অনেকে চাইলে সেকেন্ড টাইম ভর্তি হয়েও কি ঢাকা সেন্টার পরীক্ষা দিতে পারো। আবার যদি মনে হয় যে না আমি ঢাকা সেন্টারে পড়বোই না, আমি একদম সেকেন্ড টাইম দিয়ে চান্স পাবো, তাহলে তারা এখন থেকে প্রস্তুতি নিতে পারো। আমাদের কিন্তু অলরেডি কোর্স চালু আছে সেকেন্ড টাইম ব্যাচের। দেখো ইট ইজ হাই টাইম। এখন ইট ইজ হাই টাইম থাকলে কি করবো বলো তো? মানে ইট ইজ হাই টাইম থাকলে এরপর যে সাবজেক্ট আসবে, সাবজেক্টের পর যে ভার্বটা আসবে, এই ভার্বটা অলওয়েজ আমাদের পাস্ট হবে। কিসে হবে? অলওয়েজ আমাদের পাস্ট হবে। তাহলে কি হবে? ইট ইজ হাই টাইম ওয়েন্ট উই ওয়েন্ট। ওকে, আমাদের যাওয়া, এখনই আমাদের কি যাওয়া উচিত। তাহলে ওয়েন্ট হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, বাবা মায়ের ছোট্ট শাহজাদা, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আসতে দেরি হলো, সমস্যা নেই ভাইয়া, এখন থেকে ক্লাস করো, বাকিটুকু ক্লাস শেষে দেখে নিও। সেকেন্ড টাইমারে ছিলাম ভাইয়া। তাহলে সাদিয়া আফরোজ লিবা বোন, আল্লাহ যা করুক আর না করুক, ঠিক আছে, সরি, আল্লাহর উপর ভরসা রেখে, ঠিক আছে, নিজের উপরে যা হোক আর না হোক, যেমনি হোক, নিজের লাইফের উপর দিয়ে যত প্রেশার যাক, কষ্ট হোক বা যেমনি হোক, একটু কষ্ট করে ভালো মতো পড়ে অন্তত ঢাকা সেন্ট্রালটা চান্স পাও। কারণ এই জায়গাটা যদি ভালো মতো কিছু করতে না পারো, তুমি এখন কোথায় পড়বা? আর আমাদের আমাদের বাংলাদেশে খুব কম পরিবারই আছে যারা এতটাই সচ্ছল যে তারা আবার প্রাইভেটে পড়াবে। তো একটু কষ্ট করে সেকেন্ড টাইমে, সরি মানে ঢাকা সেন্ট্রাল একটু ভালো মতো পরীক্ষাটা দাও। ঠিক আছে, তাহলে চলো পরবর্তী কোশ্চেন যায়। হ্যাঁ, শি অ্যাভয়েড। এখন দেখো কিছু কিছু ভার্ব আছে, যেমন ধরো অ্যাডমিট, অ্যাপ্রিশিয়েট, অ্যাভয়েড। ওকে, অ্যাডমিট, অ্যাপ্রিশিয়েট, অ্যাপ্রিশিয়েট, অ্যাভয়েড, অ্যাভয়েড, কমপ্লিট, কনসিডার, ডিলে। এখন এগুলো লিখতে গেলে আমার সময় লাগবে। যেমন ধরো কিছু কিছু ফাইনাইট ভার্ব আছে, যে সকল ভার্বের পরে কি হয়? ভার্ব প্লাস আইএনজি ডিরেক্ট হয়। যেমন ধরো অ্যাডমিট, অ্যাপ্রিশিয়েট, অ্যাভয়েড, কমপ্লিট, কনসিডার, ডিলে, ডিনাই, ডিসকাস, এনজয়, ফিনিশ, কেপ, মেনশন, মিস, প্র্যাকটিস, পোস্টপন, কোয়াইট, রিকল, রিকমেন্ড, রিকার, সাজেস্ট, স্টপ, টলারেট, আন্ডারস্ট্যান্ড। তো দেখো এই যে এই ভার্বগুলো যদি বাক্যের মধ্যে আসে, তাহলে এরপর অলওয়েজ আমাদের ভার্ব প্লাস কি হয় বলো তো? আইএনজি হয়। তাহলে অবশ্যই তোমাকে ভার্বগুলো মুখস্থ রাখতে হবে। ভার্বগুলো মুখস্থ রাখলে কিন্তু তুমি অ্যান্সারটা পারো। তাহলে কি কি?
admit, appreciate, avoid, complete, consider, delay, deny, discuss, enjoy, finish, keep, mention, miss, practice, postpone, quite, recall, recommend, recur, request, suggest, stop, tolerate, understand. আবার কিছু কিছু ভার্ব আছে যেগুলো পরে ভার্ব প্লাস আইএনজিও হয়, আবার টু প্লাস বি অন হয়। কেমন ডিরেক্ট, লাইক, লাভ, প্রেফার, হেট, কন্টিনিউ, রিমেম্বার, ঠিক আছে? এইগুলো পরে কি হয়, এইগুলো পরে আবার ভার্ব প্লাস আইএনজিও টু প্লাস বি অন হয়। তাহলে আমরা তো বুঝতেছি। আচ্ছা, তাহলে দেখো অ্যাভয়েডের পরে তাহলে কি হবে, ভার্ব প্লাস আইএনজি, তাহলে শি অ্যাভয়েড মিটিং হিম। ওকে, তাহলে রাইট আছে কি, শি অ্যাভয়েড মিটিং হিম। ওকে ভাইয়া, ক্লাসটা খুব সুন্দর করে বুঝতেছি। টুটন, তুমি মানে নতুন ভর্তি হয়েছো না? ঠিক আছে ভাই, ক্লাসটা করো। আমরা ক্লাস সবাই ভালো মতোই নেই ভাই, আমরা আমাদের টিচাররা যথেষ্ট দায়িত্ব নিয়ে পড়াই। এটা হয়তো বা তোমরা হয়তো বা নতুন তো হয়তো বা বুঝতেছো কিনা জানি না, কিন্তু আমরা আমাদের টিচাররা আমরা খুব সুন্দর করে পড়ানোর চেষ্টা করি। আমরা চাইলে অনেক সাবজেক্টের জন্য প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা টিচার রাখতে পারতাম, আমরা এরকম করি না। কেননা ভাই আমি নিজে গত 6-7 বছর ধরে আমি আমার প্ল্যাটফর্মের বাইরেও আমি দেখা যায় অনেক টিউশন পড়াইছি, সেখানে বাংলা পড়াইছি, ইংরেজি পড়াইছি, অ্যাকাউন্টিং পড়াইছি, ম্যানেজমেন্ট পড়াইছি, ফিনান্স পড়াইছি। সো আমি চাইলে নিজে সব সাবজেক্ট নিতে পারি। তবে প্রতিষ্ঠানের দিকে তাকায় দেখা যায় আমাদের টিচারগুলো ভাগ করতে হয়। কিন্তু আমি মনে করি আমি একটা টিচার আনবো, ও ক্লাস ভালো নিবে কিনা আমি জানি না, কিন্তু আমি ওই সাবজেক্টটা ভালো পারি, তাহলে আমি অন্য টিচারকে কেন নিব, আমি সলভ করে দিব। ঠিক আছে, এই জন্য আমরা টিচার কম, আমরা মাত্র 3 থেকে 4 জন টিচার আমরা ক্লাস নেই। তোমাদের মিরাজ স্যার ভালো পড়ায়, বাংলা খুব ভালো নয়, জিকে ভালো নয়। তোমাদের মাকসুদ স্যার, উনি বাংলা ফার্স্ট ওভার পড়ায়, পাশাপাশি কমার্সের সাবজেক্টগুলো পড়ায়। তো ইনশাল্লাহ আমি ইংলিশ পড়াই, সেকেন্ড টাইম ব্যাচে ম্যাথ পড়াবো। তো এই যে দেখো, এই যে আমরা যে কোশ্চেন, যে এই যে একটা বেস্ট একটা কম্বিনেশন নিয়ে পড়াই, এইখানে তো একজন জুনিয়র টিচার আনলে কি হবে, সে দেখা যায় ভালো মতো পড়াইতে নাও পারতে পারে, সে ভুল পড়াইতে পারে। এতে করে প্রতিষ্ঠানে কি একটা বদনাম। বা ধরো আমরা যে ধরো আমাদের যে অনেক টাকা পয়সা আছে এরকমও না, আমরা হাই প্রোফাইলের টিচার আনতে পারবো না। আর টিচার কখনো হাই প্রোফাইলের হয় না, আমরা কিছু কিছু কতিপয় স্টুডেন্ট টিচারকে হাই প্রোফাইল তৈরি করি। টিচার মানে টিচার মানে টিচার, দ্যাটস ইট। তার ওরকম কোনো, তাকে পরিচয় দিতে হবে সম্মান দিয়ে, কিন্তু তার ভ্যালু দিয়ে আসলে হয় না। ঠিক আছে, তাহলে এই কোশ্চেনটা আশা করি ক্লিয়ার। চলো আমরা তাহলে পরবর্তী কোশ্চেনে যাই। গল্প হয়ে যেতেছে না, বেশি গল্প করবো না, ক্লাসটা তাড়াতাড়ি শেষ করে দিব। দেখো, দিস ইজ দ্য বয় ড্যাশ কেম, এটা আমরা লাস্ট ক্লাসে প্রোনাউনে পড়ছিলাম। আমরা রিলেটিভ প্রোনাউনে বলতো ভাইয়া, রিলেটিভ প্রোনাউনে পড়ছিলাম না? রিলেটিভ প্রোনাউনের মধ্যে কিন্তু আমরা এটা পড়ে আসছিলাম। ওকে, কিরকম পড়ে আসছিলাম? রিলেটিভ প্রোনাউনের মধ্যে কি পড়ে আসছি দেখো, আগে যদি আমাদের নাউন অথবা প্রোনাউন যদি নির্দিষ্ট হয়, কি হয় বলতো? ব্যক্তিবাচক নির্দিষ্ট। ওকে, ব্যক্তিবাচক যদি নির্দিষ্ট হয়, কি হয়? যদি ব্যক্তিবাচক যদি নির্দিষ্ট হয়, কি হয়? ব্যক্তিবাচক যদি নির্দিষ্ট হয়। আর দেখো এরপর যদি আমাদের এই নাউন বা প্রোনাউন অনুসরণ করে যদি কি হয়, যদি ভার্ব হয়, নাউন বা প্রোনাউন অনুসরণ করে যদি কি হয়, যদি ভার্ব হয়, তো সেই ক্ষেত্রে এখানে কি হয়, এখানে হচ্ছে হু হবে। তাহলে দিস ইজ দ্য বয় হু কেম, এটি সেই ছেলে যে এসেছে। ওকে, রাইট আছে কি বলো তো? দিস ইজ দ্য বয় হু কেম। ওকে ওকে ভাইয়া, আপনাদের ক্লাসগুলো ফার্স্ট টাইমে আমাকে অনেক ভালো লেগেছিল, এই জন্য সেকেন্ড টাইমে ভর্তি হয়ে গেছি। হ্যাঁ রাসেল, তুমি তো আবার একবার মাঝখানে আবার উল্টাপাল্টা কাজও করছিলা। তুমি তোমার বোনের দিছো ফোন, বোন পরে রিমুভ দিয়ে দিছে। তুমি এইটার জন্য আবার তুমি আবার আমাদের উপর রাগ করতে পারতা, ভর্তি নাও হইতে পারতা। কিন্তু ভাই প্রতিষ্ঠানের স্ট্র্যাটেজি সবার জন্য সেম, একবার লিভ নিলে তাকে আর অ্যাড করা হবে না। তুমি এখন যত টাকা দিয়ে ভর্তি হও, ঠিক আছে? যাই হোক, তোমার এই এই ভরসা যেন আমরা যেন রাখতে পারি, কেননা তোমাদের কাছে সবার কাছে তোমরা এই যে 200 টাকা দিয়ে ভর্তি হও বা 300 টাকা দিয়ে ভর্তি হও, 400 টাকা দিয়ে ভর্তি হও, এই টাকাটা হচ্ছে আমাদের কাছে ওয়ান কাইন্ড হচ্ছে একটা দায়বদ্ধতা। কারণ তোমাদের পড়ানোর পরে, তোমাদের ভালো মতো সার্ভিস দেওয়ার পরে এই যে 100-র বেশি শিক্ষার্থী ন্যাশনালে চান্স পাইছে, আরও আছে সেগুলো হয়তো বা এখনও পাইনি। তো এই যে 100-র বেশি শিক্ষার্থী হুট করে চান্স পেয়ে যাও একটা ন্যাশনালে পরীক্ষা দিয়ে, আমি বলতে পারো যে ভাই আমি কোশ্চেন সহজ হয়, নেগেটিভ মার্ক নাই। আরে ভাই অনেক স্টুডেন্ট তো চান্সও পায়নি, তাহলে তারা তারা কি স্টুডেন্ট না? তোমরা পড়ছো বলে চান্স পাইছো, নিজেকে অন্তত এইভাবে একটু কনফিডেন্স দাও। এটা যদি ভাবো যে ন্যাশনালে চান্স পাইছি, আরে দূর, এই সবাই চান্স পায় না রে ভাই। তুমি পরীক্ষা দিয়ে চান্স পেয়েছো, তুমি পরীক্ষা না পারলে তুমি না দিতা, তুমি অ্যাডমিট কার্ড তুলতা না, দেখতে তুমি চান্স পাইতে কিনা। তুমি অ্যাডমিট কার্ড তুলছো, কেন্দ্রে গেছো, পরীক্ষা দিয়েছো, তোমার মেরিটের নাম আসছে। ওকে, তো এইগুলো হচ্ছে বুঝতে হবে, ঠিক আছে? কখনো কোনো পরীক্ষা ছোট করে দেখবা না। আমরা ন্যাশনাল নিয়ে পোস্ট দিচ্ছি, অনেকে আবার হা দিতেছে ন্যাশনাল নিয়ে পোস্ট দেয়। ন্যাশনাল কি একটা বিশ্ববিদ্যালয় না? চাকরির বাজারে আমি তো অনেক কিছু দেখি, অনেক মানুষ সরকারি চাকরিজীবী বেশিরভাগ হয় ন্যাশনালের শিক্ষার্থী, ঠিক আছে? এত পাবলিক অনেক সময় পাবলিক থেকেও চান্স পায় না বা চাকরি পায় না। ন্যাশনাল, 7 কলেজ আগে ছিল, এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। তো এইগুলো থেকে কিন্তু চাকরির বাজারে অনেক মানুষ চাকরি পায়। তো তুমি কখনো এটা ভাববা না যে আমি ন্যাশনালের পড়ি ভাই, আমার দ্বারা মনে হয় আর কিছু হবে না, মনে হয় আমি মনে হয় পাবলিক থেকে পিছিয়ে গেলাম। ক্ষেত্র বিশেষে কিছুটা পিছাবা, এইটা সত্যি, যেটা বাস্তবতা। কিন্তু তুমি যদি তোমার যদি ক্যারিয়ার যদি করতে চাও, তুমি যদি ফার্স্ট ইয়ার থেকে যদি নিজের এডুকেশনাল সাইড, পড়ালেখা, কম্পিউটার স্কিল এইগুলো যদি বাড়াইতে পারো, তুমি অনার্স পাস করার পরে দেখবে একটা পাবলিকের স্টুডেন্ট 3-4 বছর পর চাকরি পায়, তুমি 1 বছরের মধ্যে চাকরি ম্যানেজ করতে
করতে পারবা, নিজের স্কিলটাকে বিল্ড আপ করবা। আর ন্যাশনালে যদি যার এরপরে কোথাও পরীক্ষা দেওয়ার ইচ্ছা নেই, সে ন্যাশনালে ভালো মতো পড়বা, মনোযোগ দিয়ে পড়বা, এটা আমার মন থেকে সাজেশন থাকবে, ঠিক আছে? চলো তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাই। দেখো কি বলছে, দেখো দ্য ম্যান ড্যাশ ইউ স, এইটা আমরা পড়াইছি আগে। যদি আমাদের দেখো নাউন বা প্রোনাউন যদি ব্যক্তিবাচক হয়, আর দেখো এরপরে যদি আমাদের আবার যদি সেই নাউন বা প্রোনাউনই আসে অথবা অন্য একটা সাবজেক্ট আসে, সেই ক্ষেত্রে আমাদের এইখানে কি হয় বলতো, এখানে হচ্ছে ভাই হোম, এখানে কি হয় হোম। তাহলে দ্য ম্যান হোম ইউ স ইজ হেয়ার। আচ্ছা একটু ওয়েট করো, এটা একটু ভুল হয়েছে, দাঁড়াও একটু ওয়েট করো। এই কোশ্চেনটা অ্যান্সার তোমাদের কাছে কি মনে হয় আগে দেখি, এটা ভুল আছে অ্যান্সার, আমি ঠিক করে দিচ্ছি, দাঁড়াও। ভাইয়া নতুন কালকে ভর্তি হয়েছে, ঠিক আছে ভাইয়া ক্লাস করা। আব্বু এলএলবি প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি করিয়ে দিয়েছে, বাট আমার পড়ার ইচ্ছা নেই, ন্যাশনালে ভর্তি রেজিস্ট্রেশনে আমি চাচ্ছি ডিসিউতে, ওখানে পড়বো স্যার। ঠিক আছে বোন, ভালো মতো পড়ালেখা করো, যে কোনো হেল্প লাগলে তুমি আমাদের নক দিয়ে, সমস্যা হয়, তুমি তো মনে হয় আমাদের ব্যাচের স্টুডেন্ট। ওকে স্যার, রিলেটিভ প্রোনাউনে হোম, হোম এবার কখন বসে? আচ্ছা হোম এবার কখন বসে সেটা পড়াবো আগে, সেটা পড়ার পরে আগে দেখো এই কোশ্চেনটা একটু বুঝতে হবে। দেখো এই কোশ্চেনের অ্যান্সার তোমরা অনেকেই করে ফেলেছো, তাই না? অনেকে অ্যান্সার করেছো হোম, কিন্তু আলটিমেটলি এই কোশ্চেনটার অ্যান্সার হচ্ছে হু। এই কোশ্চেনটার অ্যান্সার হচ্ছে হু। কেন হু হবে? এরকম একটা কোশ্চেন কিন্তু বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আসলে কিন্তু আমি আর পারি না। কেন পারি না? চলো দেখো, সাধারণত দেখো নর্মালি মনে রাখবা নাউন অথবা প্রোনাউন ব্যক্তিবাচক নির্দিষ্ট, ওকে ব্যক্তিবাচক। এই কোশ্চেন কিন্তু মনোযোগ দিয়ে দেখো, ব্যক্তিবাচক, ফাইন। ওকে এরপরে কি আছে, এরপর তোমার আবার ধরো নাউন বা প্রোনাউন অথবা সাবজেক্ট আছে, কি আছে? সাবজেক্ট আছে। তাহলে সাধারণত আমরা ব্যবহার করতে পারি কি বলতো, হোম, ফাইন, হোমটা রাইট অ্যান্সার। কিন্তু একটা জিনিস মনে রাখবা, যদি একটা বাক্য যদি মেইন ভার্বের পরে যদি অক্সিলারি ভার্ব আসে, দেখো কি বলছি, মেইন ভার্বের পরে যদি অক্সিলারি ভার্ব আসে, তাহলে তোমাকে বুঝতে হবে এইটুকু হচ্ছে একটা অতিরিক্ত তথ্য। এইটুকু কি বলতো, অতিরিক্ত তথ্য, অতিরিক্ত তথ্য, অতিরিক্ত তথ্য। দেখো তুমি যদি এইটুকু যদি বাদ দাও তাও কিন্তু সেন্টেন্সটা হয়। দেখো দ্য ম্যান ইজ হেয়ার, দ্য ম্যান হু ইজ হেয়ার, তাহলে এই যে আই স, আই বিলিভ, আই মেনশন, আই ডিক্লেয়ার, আই সাজেস্ট, আই প্রেফার, আই ইন্ট্রোডিউস, আই মেনশন, এইগুলো হচ্ছে কি অতিরিক্ত তথ্য, বাক্যের মধ্যে কি অতিরিক্ত তথ্য দেয়। তাহলে মনে রাখবা নাউন বা প্রোনাউন অনুসারে ভার যদি এরকম আসে, রাইট আনসার হচ্ছে হু। তাহলে এইটা রাইট আনসার হচ্ছে কি হু। দেখছো পেঁচালো কোশ্চেন কিন্তু আসে পরীক্ষায়, এটা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে? আগের ক্লাস করলে মনে হয় ভালো সাবজেক্ট পাইতাম। আর এমডি আরাফাত জাহান শিবা, তুমি কি আমাদের কোর্সে যুক্ত হয়েছো ভাইয়া? যদি কোর্সে যুক্ত হয়ে না থাকো, ঢাকা সেন্ট্রালের জন্য কিন্তু কোর্স চালু আছে, যুক্ত হয়ে যাও। আর যদি যুক্ত হয়ে থাকো তাহলে আগের ক্লাসগুলো দেখে নিও, যেহেতু আমাদের ক্লাস করোনি, অর্থাৎ যেটা হয় না এখন একটু ভালো মতো করে পড়ার চেষ্টা করো যেন ইনশাল্লাহ হয়ে যায়। তাহলে রাইট আনসার কি হবে? রাইট আনসার হচ্ছে হু। এইটা কিন্তু একটু ব্যতিক্রম নিয়ম, এইটা তোমার লিখে নিও, হ্যাঁ ঠিক আছে ভাইয়ারা। চলো আমরা পরবর্তী কোশ্চেনে যাই। দেখো সি ড্যাশ ইন দ্য কোম্পানি ফর 10 ইয়ার্স, এই যে ফর 10 ইয়ার্স এইটা আমরা একটু আগে সলভ করছি। যারা যারা প্রথম থেকে ক্লাসটা করছো তারা কিন্তু এই কোশ্চেনের অ্যান্সারটা পারবা। তাহলে আমি একটু তোমাদের জন্য ওয়েট করি, তোমরা প্রত্যেকেই একটু অ্যান্সার দিয়ে দাও, হ্যাঁ ঠিক আছে? সবাই একটু অ্যান্সার দাও, সবাই একটু অ্যান্সার দিতে হবে আমার, সবাই একটু অ্যান্সার দিলে ভালো লাগবে, ঠিক আছে? আমার কথা ক্লিয়ার কিনা, যদি কোনো সমস্যা আমাকে কনফার্ম করবা। আমরা সাধারণত 2টা মাইক্রোফোন দিয়ে ক্লাস নেই, কারণ একটা ক্লাস আমরা রেকর্ডে রেখে দিই, আর একটা ক্লাস হচ্ছে কি আমরা পেজে বা কোথাও আপলোড করি বা লাইভে যাই, ঠিক আছে? এই জন্য আমরা 2টা মাইক্রোফোন ইউজ করি যেন আমাদের সাউন্ড ভয়েস সব কিছু ক্লিয়ার থাকে। ওকে ঠিক আছে, সবাই একটু জানাবা আমাদের সব কিছু ক্লিয়ার কিনা। আর হচ্ছে এই কোয়েশনের অ্যান্সার সবাই একটু করো দ্রুত, ঠিক আছে? সবাই একটু অ্যান্সার করো, সবাই যে যেখানে আছো সবাই একটু দ্রুত অ্যান্সার করো। ঠিক আছে, আমি একটু দেখি এখন কার কার কী কী অ্যান্সার হয়েছে। ফাইন, ওকে ওকে ঠিক আছে, সবাই একটু অ্যান্সার করো। আচ্ছা তাহলে আমরা আর দেরি করবো না, একটু ফার্স্ট আগে, আজকে অনেক কম কোশ্চেন তো এই জন্য ভাবলাম যে আরেকটু ব্যাখ্যা দিয়ে পড়াই। তোমাদের আসলে অনেক বেশি পড়াইতে ইচ্ছা করে, কিন্তু ভাই সময় পাই না, বুঝতে পারছো? প্রচুর ব্যস্ত থাকতে হয় সবসময়, কোনো না কোনো কাজের মধ্যে থাকি। ওকে সবাই অ্যান্সার করেছো এ হবে, 16 নম্বরে কোশ্চেন অ্যান্সার করেছে এ। আচ্ছা আলটিমেটলি কি এ হয় বলো তো? আমি কি এটা শিখাইছি বলো? সবাই একটু অ্যান্সার করো, সবাই দেখছো সবাই অ্যান্সার করছে ভুল। আরে বাবা রে, মনে রাখতে হবে। দেখো বিফোর যুক্ত বাক্য, তোমরা এটা ভুলে গেলা। বিফোর যুক্ত বাক্য, বিফোরের পরে কি বলতো? পাস্ট সিম্পল না ভাইয়া? বিফোরের পরে কি বলতো? পাস্ট সিম্পল। আর তার আগে কি বলতো? পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, যেহেতু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস নাই, তো শুধুমাত্র আমরা পাস্ট পারফেক্ট ইউজ করবো। শি হ্যাড ওয়ার্কড ইন দিস কোম্পানি ফর 10 years বিফোর
শি বিফোর হি রিজাইন্ড। ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। চলো পরবর্তী কোয়েশ্চেন দেখো। ইফ শি হ্যাড লিসেন, তাহলে হ্যাড যুক্ত বাক্য, হ্যাড প্লাস ভি থ্রি, তাহলে হ্যাড প্লাস যদি ভি থ্রি থাকে তাহলে পরবর্তী অংশ কি হবে? উড কুড মাইট শুড হ্যাভ প্লাস ভি থ্রি। ওকে ফাইন, উড কুড মাইট শুড হ্যাভ প্লাস ভি থ্রি। ইফ হি হ্যাড লিসেন হি উডন্ট হ্যাভ বিন ইন ট্রাভেল নাও, ইন ট্রাভেল নাও। ফাইন, তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। রাবে আক্তার মিম অ্যান্সার করতেছো, মায়ের বাদন অ্যান্সার করতেছো। তোমরা টাইমলি ক্লাসে আসো না কেন ভাইয়া? টাইমলি ক্লাসে আসলেই তো আমরা অনেক কিছু শিখতে পারি। তোমরা আসো ক্লাসে লেট করে, তাই না? ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। দেখো কি বলছে, দেখো নট অনলি দ্য স্টুডেন্ট বাট অলসো দ্য টিচার। এটা আমি একটু পড়াইছি, নিদার ডট ডট নর, ইদার ডট ডট অর, নট অনলি ডট ডট বাট অলসো, নট ডট ডট বাট, এইগুলো থাকলে আমরা কি করবো? সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী ভার্ব। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম সাবজেক্ট, আর এই যে দ্য স্টুডেন্ট, দ্য টিচার, এটা হচ্ছে আমাদের সেকেন্ড সাবজেক্ট। তাহলে দ্বিতীয় সাবজেক্টটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ভার্বের সাথে কি যুক্ত হবে? এস বাই এস, অথবা ভার্ব হবে সিঙ্গুলার। তাহলে রাইট আনসার হচ্ছে ইজ। নট অনলি দ্য স্টুডেন্টস বাট অলসো দ্য টিচার ইজ প্রেজেন্ট। তাহলে এইটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, আফসানা অ্যান্সার করতেছে, আফসানা আহমেদ একটা, আফসানা আক্তার আরেকটা। আচ্ছা ঠিক আছে, চন্দ্রালিমা, চন্দ্র, রাসেল আলম, সবাই প্রত্যেকে আমরা একটু ক্লাসে অ্যাক্টিভ থাকলে কিন্তু আমরা প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার খুব সহজে করতে পারি। দেখো শি স্টপড ড্যাশ সিগারেট, তাহলে আমরা একটু পড়ছি না? অ্যাডমিট, অ্যাপ্রিসিয়েট, অ্যাভয়েড, কমপ্লিট, কনসিডার, ডিলে, ডিনাই, ডিসকাস, এনজয়, ফিনিশ, কিপ, মেনশন, মিস, প্র্যাকটিস, পোস্টপন, কোয়াইট, রিকল, রিকমেন্ড, সাজেস্ট, স্টপ, টলারেট, আন্ডারস্ট্যান্ড। ওই যে স্টপ শব্দটা, তাহলে ওই যে স্টপ হচ্ছে কোন কারণে এমন একটা ভার্ব যার পরে আমাদের অলওয়েজ কি হয় বলতো? ভার্ব প্লাস আইএনজি হয়। এরপরে কি হয়? ভার্ব প্লাস আইএনজি। তাহলে রাইট আছে বলতো শি স্টপড স্মোকিং এ সিগারেট, সে কি সিগারেট খাওয়াকে বন্ধ করে দিল। ওকে, সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী ভার্ব ইজ অ্যান্সার। সাদিয়া আফরোজ লিবা, থ্যাংক ইউ বোন, খুব সুন্দর অ্যান্সার হয়েছে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে চলো আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। পরবর্তী কোশ্চেন আমার কি বলতেছে? আই উইল নেভার ফরগেট, এই যে সেম ফরগেট। ঠিক আছে, তাহলে ফরগেটটা কি? আবার পরে চলো, যারা যারা পারো তারা তো পারোরই কথা, কিন্তু যারা পারো না তারা আরেকবার শোনো। অ্যাডমিট, অ্যাপ্রিসিয়েট, অ্যাভয়েড, কমপ্লিট, কনসিডার, ডিলে, ডিনার, ডিসকাস, এনজয়, ফিনিশ, কিপ, মেনশন, মিস, প্র্যাকটিস, পোস্টপন, কোয়াইট, রিকল, রিকমেন্ড, সাজেস্ট, স্টপ, টলারেট, আন্ডারস্ট্যান্ড। ফাইন, এখন এই এতগুলো ভার্বের মধ্যে কিন্তু এই ভার্বটা নাই। তাহলে এটা কি হবে? এটা হচ্ছে ওই যে সেই ভার্বগুলো, দেখো ডিরেক্ট, ডিআইআরই, ডিরেক্ট, লাইক, লাভ, প্রেফার, ফরগেট। ওকে, ফরগেট। ওকে, কন্টিনিউ। এই যে এই সকল ভার্বগুলোর মধ্যে যে এই সকল ভার্বগুলোর পরে আমরা চাইলে ভার্ব প্লাস আইএনজি ইউজ করতে পারি, টু প্লাস ভি ওয়ান ইউজ করতে পারি। তাহলে আমাদের মেইন কথা হচ্ছে, যেহেতু আমাদের ভার্ব প্লাস আইএনজি আগে আসছে, মনে রাখবা দুইটা অপশন যদি রাইট থাকে তার মধ্যে আমরা সবসময় প্রথম অপশনটাকে রাইট হিসেবে কাউন্ট করবো। তাহলে আই উইল নেভার ফরগেট মিটিং ইউ। ওকে, ভার্ব প্লাস আইএনজি স্মোকিং, ঠিক আছে। তামান্না অ্যান্সার করতেছো, মায়ের বাঁধন, চন্দ্রালিমা, ওকে, আফসানা আহমেদ, আফসানা আক্তার, রাবে আক্তার মিম, রাসেল আহমেদ, ঠিক আছে, ইমন আহমেদ নয়ন, তামান্না জাহান জেমি, ঠিক আছে, আরাফাত জাহান, সিফাত, রাসেল, ঠিক আছে, সবাই প্রত্যেকে একটু অ্যান্সার করবো আমরা, ঠিক আছে। ওকে, সঞ্জিতা আক্তার, সবাই অ্যান্সার করেছে, গুড। ঠিক আছে, তাহলে চলো আমরা পরবর্তী কোশ্চেনে যাই। ওকে, দেখো হি ইনসিস্টেড দ্যাট শি ড্যাশ আর্লি, তাহলে আমরা সবাই জানি এটা কি বলতো? এটা হচ্ছে আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই না? থার্ড পারসন কি বলতো? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে অবশ্যই ভার্বের সাথে কি হবে? এস বাই যুক্ত হবে। এইটা হচ্ছে রাইট অ্যান্সার, তাই না? আমরা তো সবাই জানি এটা, কিন্তু আলটিমেটলি এটা রাইট অ্যান্সার না। আলটিমেটলি এটা কি অ্যান্সার না বলতো? এটা আলটিমেটলি রাইট অ্যান্সার না, এটা হচ্ছে ভুল অ্যান্সার। এটা কেন ভুল অ্যান্সার? কারণ হচ্ছে দেখো, ইনসিস্ট হচ্ছে একটা সাবজান্টিভ ভার্ব। ইনসিস্ট হচ্ছে কি ভার্ব বলতো? সাবজান্টিভ। ওকে, সাবজান্টিভ ভার্ব। ওকে, সাবজান্টিভ ভার্ব কিরকম? সাবজান্টিভ ভার্ব। ওকে, সাবজান্টিভ ভার্ব মানে কি? এখন ধরো, যেমন কিছু কিছু ভার্বের পরে ভার্ব প্লাস আইএনজি হয়, কিছু কিছু ভার্বের পরে টু প্লাস ভি অন হয়। তো এই ভার্বের পরে কি হয় আমরা একটু জেনে নিতে হবে। সাবজেক্টিভ ভার্ব, এরপরে যদি আমাদের দ্যাট আসে, এরপরে সাবজেক্ট, এরপর হচ্ছে ভার্ব হচ্ছে ভি জিরো মানে কি? ওই ভার্বটা প্রথম যে ফর্মটা ছিল ওইটা। যেমন ধরো লিভটা হচ্ছে প্রথম ফর্ম, লিভের পরে কি হয়? লিভস, এখান থেকে লেফট হয়, আবার ওকে লেফট হয়, তাহলে এটা হচ্ছে ফর্ম। তাহলে মেইন হচ্ছে কি দেখো, এখন কিছু কিছু শব্দ আছে কিরকম, যেমন ধরো ইনসিস্ট, মুভ, অর্ডার, সাজেস্ট, আর্জ, আর্জেন্ট, ইম্পর্টেন্ট, ম্যান্ডেটরি, ঠিক আছে, অব্লিগেটরি, এইগুলো হচ্ছে কি অন কাইন্ড অফ সাবজান্টিভ ভার্ব। তাহলে সাবজান্টিভ ভার্বের পরে যদি তোমার দ্যাট আসে, তাহলে এরপরে সাবজেক্টের পরে যে ভার্বটা আসবে ওই ভার্বটা হবে কি? ভার্বের ভি জিরো ফর্ম, মানে ভার্বে কোনো চেঞ্জ হবে না, ভার্বটা স্থির অবস্থা থাকবে। তাহলে শি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়া সত্ত্বেও
এইখানে হওয়ার কথা ছিল লিভস, কিন্তু লিভস হবে না কেন? কারণ সাবজেক্টিভ ভার্ব আছে, তাহলে রাইট হবে কি লিভ। তাহলে এইটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। অনেক কিছু পড়তে হবে ভাই, পরীক্ষা সহজেই আসে, পারো না। দেখো অ্যাজ ইফ অ্যাজ দো যুক্ত বাক্য, এইটা আমরা সবাই পারি। কিরকম দেখো, অ্যাজ ইফ, আমি এইটাকে আসিফ বলতাম আগে, অ্যাজ দো, ওকে। অ্যাজ ইফ অথবা অ্যাজ দো যুক্ত বাক্যের নিয়মটা কি বলতো? আগে যদি আমাদের প্রেজেন্ট সিম্পল থাকে, তাহলে মনে রাখবা, তাহলে পরে কি বলো, পরে হচ্ছে আমাদের পাস্ট সিম্পল, পরে কি আমাদের পাস্ট সিম্পল, ওকে ফাইন। আর দেখো আগে যদি আমাদের পাস্ট সিম্পল থাকে, তাহলে পরে কি বলতো, পরে হচ্ছে পাস্ট পারফেক্ট, যদিও এত কিছু আমরা সাধারণত দেখো আমরা ফ্রিতে যত কিছু পড়াই বা আমরা লাইভে যে ক্লাসগুলো যা যা পড়াই, অনেক প্ল্যাটফর্ম এত কিছু পড়ায় না। অনেক প্ল্যাটফর্ম দেখছি আমি ক্লাসের মধ্যে এসে অ্যাডাল্ট কথাবার্তা বলে, প্রেম প্রীতির গল্প করে। আবার এখন আবার কিছু কিছু জায়গায় দেখতেছি, দেখা যায় ক্লাসের মধ্যে বিভিন্ন উপন্যাস, কবিতা, বিভিন্ন চরিত্রকে বর্তমানে মুভি বা বিভিন্ন গান টানে নিয়ে করা হয়। আবার দেখি কিছু কিছু টিচার আবার নাচে। তো যাই হোক, এইসব বিষয় নিয়ে আমার কোনো কমপ্লেন নাই, কিন্তু আমার কমপ্লেনটা হচ্ছে এই জায়গায় যে এই সকল বিষয়ে শিক্ষার্থীরা খুব সাড়া দেয়। ঠিক আছে, একটা শিক্ষকের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে একটা শিক্ষক থেকে একটা শিক্ষার্থী শিখবে। একটা শিক্ষক হচ্ছে জাতি গঠনের কারিগর। একজন শিক্ষক যদি নাচে ক্লাসের মধ্যে, তাহলে ওইখান থেকে একটা শিক্ষার্থী কি শিখবে? আমার এটা হচ্ছে কোশ্চেন, যে আলটিমেটলি কোনো একটা শিক্ষক যদি ক্লাসে যদি নাচ গান ছেড়ে যদি সে নিজন আছে বা ভিডিওতে যদি নাচ গান দেখায়, তাহলে ওই শিক্ষকের কাছ থেকে ওই শিক্ষার্থীরা আলটিমেটলি কি শিখবে? আমি জানি না, এটা আসলে আমার মাথায় কাজ করে না, হয়তো বা আমি পারি না তাদের মতো করে, এটা আমার সমস্যা। ঠিক আছে, তো তো তোমরা সবসময় মাথায় রাখবা, তোমরা আজকে আমাদের কাছে পড়তেছো, কালকে তোমরা আমাদের কাছে নাও পড়তে পারো, কিন্তু দেখো তোমরা তোমাদের ছোট ভাই বোনদের সবসময় সাজেস্ট করবা যেখানে পড়ানো হয়, যেখানে নাচ গান দেখানো হয় না, যেখানে টিচাররা নাচে না, বুঝতে পারছো? এইগুলো সাজেস্ট করবা, কেননা দিন দিন শিক্ষার্থীদের অধপতনের দিকে চলে যাইতেছে। এটার সবচেয়ে বড় একটা অংশ কারণ হচ্ছে আমাদের মতো কিছু শিক্ষকরা, যারা আমরা মানুষের কাছে নিজের দিকে প্রকাশ করার জন্য আমরা নিজেরা নাচ গান করে দেখাই। ওয়ান কাইন্ড অফ এরকম হয়ে গেছে যে আমরা বর্তমানে টিচাররা জোকার হয়ে গেছি। আমরা টিচাররা জোকারের মতো আচরণ করতেছি, আমরা ক্লাসে নাচতেছি, আমরা ক্লাসে গাইতেছি, আমরা ক্লাসের মধ্যে বিনোদন দিতেছি, মানে আমি টিচারের বৈশিষ্ট্য থেকে সরে যাইতেছি দিন দিন। আর আমরা স্টুডেন্টরা এখন শিক্ষার্থীদের যা দেওয়া, শিক্ষার্থী সেই জিনিসটাই নেয়, কিন্তু আলটিমেটলি এইগুলো তো হওয়া উচিত না। একটা শিক্ষকের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে সে শিক্ষক, সে পড়াবে, সে নীতি নৈতিকতা শেখাবে, ক্লাসের মধ্যে সে একটা শালীনতা বজায় রাখবে। কিন্তু ওই শিক্ষক, যে শিক্ষক ক্লাসে নাচ গান দেখায়, যে শিক্ষক নিজে নাচতে পারে, সে কি আলটিমেটলি নাচ গান মানে সে তার স্টুডেন্টের কাছ থেকে কী পাবে? ঠিক আছে, আমি জানি না এইগুলো তোমরা পজিটিভলি নাও কিনা, কিন্তু আমি যাদের কাছে পড়ছি, আমার লাইফে অনেক আদর্শ শিক্ষক ছিল, যারা ক্লাস বলো বা ধরো প্রাইভেটে বলো, সবসময় ভালো কিছু শেখাইছে। এমনও আমার লাইফে অনেক শিক্ষক আসছে যারা ক্লাসের মধ্যে পড়ানোর ফাঁকে ফাঁকে দেখা যায় হাদিসের কয়েকটা লাইন শেয়ার করতো, বলতো যে আজকে পড়াবো না, তোমাদের হাদিস শোনাবো। তো আমি হয়তো বা ওনাদের ওই জিনিসগুলো পাইছি, এই জন্য আমার কাছে এগুলো সহ্য হয় না, খুব খারাপ লাগে। কিছু কিছু শিক্ষার্থীর জন্য খুব খারাপ লাগে যে ওরা এইগুলা দেখে ওরা খুব খুশি হয়, ওরা ওই টিচারের প্রতি এঙ্গেজ হয়, ওই টিচারের কাছে পড়তে যায়, দিন শেষে ওরা কিন্তু চান্স পায় না, কারণ ওই টিচার তো এইসব নিয়ে ব্যস্ত থাকে, ওই টিচার পড়াবে কখন? ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে, চলো তাহলে আমরা পরবর্তীতে যাই। দেখো, ওকে, তাহলে এই কোশ্চেনটা তো তোমরা মনে হয় যে একদম বুঝতে পারছো না। তাহলে আমাদের যেহেতু হির পরে কি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, ভার্বের সাথে কি এস বা ইয়ে যুক্ত হয়, তাহলে ভার্বের সাথে যদি এস বা ইয়ে যুক্ত হয়, তাহলে এরপরে কি পাস্ট সিম্পল। তাহলে কি বলতো, আর মনে রাখবা অ্যাজ ইফ অ্যাজ যুক্ত বাক্যে পাস্ট সিম্পল হিসেবে কি আসে বলতো, ওয়ার আসে। রাইট আছে কি বলতো, শি টক্স অ্যাজ ইফ শি ওয়ার রিচ। ওকে ফাইন। স্যার ওনার কাছে আমি ক্লাস করতাম, ক্লাসের ভিতরে বাজে ল্যাঙ্গুয়েজও ইউজ করে, তাই বাদ দিয়ে আপনার ব্যাচে ভর্তি হয়েছি। সাদিয়া আফরোজ লিবা। ওকে বোন, দেখো আমাদের টিচাররা এত কথা বলার সাহসই নেই। সবচেয়ে বড় কথা, আমাদের টিচাররা ভাই নীতি নৈতিকতায় প্রচণ্ড পারদর্শী। আমাদের টিচারদের তোমরা মেসেজ দিয়ে পাবা না, কারণ আমাদের টিচাররা সবসময় স্টুডেন্টের সাথে একটা লিমিট রেখে কাজ করে। ঠিক আছে, আমরা প্রত্যেকটা টিচার, তুমি দেখো আমাকে কখনো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবো না বা আমাকে মেসেজ দিতে পারবো না, কারণ আমরা টিচাররা চাই স্টুডেন্টরে আমরা ওইটুকু লেভেল দিব। টিচারদের সাথে যদি স্টুডেন্ট যদি ফ্রেন্ড রিকোয়েস্ট আসে, যদি ওদের সাথে যদি গল্প গুজবের সুযোগ হয়, টিচার ফেসবুকে কী করতেছে না করতেছে ওইগুলো যদি স্টুডেন্ট দেখে, তো স্টুডেন্ট আসলে ওই টিচার কাছ থেকে কী শিখবে? আমি সবসময় অ্যাভয়েড করি যে আমার ফেসবুক আইডিতে কখনো কোনো স্টুডেন্ট অ্যাড হবে না, কারণ আমি যে লেভেলের, আমি ধরো মনে করে যে আমি যে লেভেল, আমি আমি আমার ফ্রেন্ডের সাথে ছবি ছাড়ছি, স্টুডেন্ট ভাববো স্যার তো মনে অনেক কিছু করতেছে। তো আলটিমেটলি আমি কেন বুঝতে দিব যে আমি আমি আমার লাইফে আমি এমন কিছু মানুষ আমার সাথে থাকবে যারা হচ্ছে আমার লেভেলের। এখন স্টুডেন্ট হচ্ছে ছোট, ওরা বাচ্চা মানুষ, তোমরা বুঝতেছো না তোমরা কি ভালো কি মন্দ। দেখলা আচ্ছা ও স্যার তো আচ্ছা তাহলে এইটা করে, ও আচ্ছা স্যার তো আজকে মনে হয় এরকম গান ছাড়ছে ডেতে, স্যার তো মনে হয় ছ্যাঁকা খাইছে, এরকম হয় কিন্তু। তো এই জিনিসগুলো অ্যাভয়েড করে চলতে হবে। টিচারের বৈশিষ্ট্য থাকতে হবে
নীতি নৈতিকতার জায়গা থেকে, বুঝতে পারছো? ঠিক আছে, ওকে। দেখো পরবর্তীতে যাই। দেখো কি বলছে, ইচ অফ দ্য গার্লস হ্যাজ ডান ড্যাশ। ওকে ফাইন, এইটা ওয়ান কেন কিন্তু এমবেডেড টাইপ কোশ্চেনে কিন্তু হয়। মনে রাখবা ইচ মানে কি বলতো, প্রত্যেককে আলাদা আলাদা। ওকে, এইটার মেইন শর্ত হচ্ছে দেখো প্রত্যেকে প্রত্যেকে আলাদা আলাদা। ওকে, আলাদা আলাদা। ওকে, আলাদা আলাদা। দেখো তো এই দেখো ইচ যদি আলাদা আলাদা তাহলে অবশ্যই প্রত্যেককে আলাদা আলাদা করে মিন করতেছে। তাহলে ইচ অফ দ্য গার্লস হ্যাজ ডান কি বলতো, হার ওয়ার্ক। তাহলে হার্ট হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। যদিও এইখানে এটা প্লুরাল, কিন্তু এই ইচটা থাকার কারণে প্রত্যেককে আলাদা আলাদা করে মিন করছে। ওকে, ঠিক আছে। ওইটা ইনফিনিটিভ ওয়ার্ড, ওইটা কিভাবে ভার্ব প্লাস আইএনজি হয়? ওকে, আচ্ছা আমি ওইটা আবার যাবো, দাঁড়াও একটু ওয়েট করো, আগে আমি এটা একটু পরে আনি। দাঁড়াও, কে যেন মেসেজ দিছো এটা কইরে, আফসানা আক্তার। দাঁড়াও একটু সময় দাও আমাকে, হইতে পারে আমার ভুল হইতে পারে। দেখো নান বাট দ্য ব্রেভ, নান বাট দ্য ব্রেভ, এখন মনে রাখবা এই যে ব্রেভ, ব্রেভ, ঠিক আছে। তারপর ধরো কাওয়ার্ড বানান কি, COW, ধরো কাওয়ার্ড, আমি বানানটা ভুলে গেছি, যাই হোক কাওয়ার্ড। তারপর ধরো কিউট, ধরো আগলি, তারপর ধরো রিচ, তারপর ধরো পুর। দেখো প্রত্যেকটা কিন্তু অ্যাডজেক্টিভ, প্রত্যেকটা অ্যাডজেক্টিভ না? ব্রেভ, কাওয়ার্ড, কিউট, আগলি, রিচ, পুর। দেখো প্রত্যেকটা অ্যাডজেক্টিভের পুরো যদি দা আসে, অ্যাডজেক্টিভের পুরো যদি দা আসে বা দা প্লাস যদি অ্যাডজেক্টিভ হয়, সেটা হয়ে যায় হচ্ছে প্লুরাল। সেটা হয়ে যায়, মনে রাখবা, সেটা হয়ে যায় প্লুরাল কাউন্টেবল নাউন, কাউন্টেবল নাউন। ওকে, সেটা কি হয়ে যায় বলো তো, প্লুরাল কাউন্টেবল নাউন। তাহলে দেখো এটা যদি প্লুরাল কাউন্টেবল নাউন হয় তাহলে ভার্ব কি হবে, প্লুরাল। নান বাট দ্য ব্রেভ ডিজার্ভ দ্য প্রাইজ। ঠিক আছে, সাহসীবাদী কেউ কি পুরস্কার কি ডিজার্ভ করে না। ঠিক আছে, ওকে। রবিন বলতেছে ভাইয়া এখন টিকটক আর ব্লগ করার যুগ, তাই ওই স্যার হয়তো টিকটক করার শিক্ষা দিচ্ছে। ও হইতে পারে, আসলেই জানি না ভাই। এইগুলো দেখলে খুব খারাপ লাগে ওই সকল শিক্ষার্থীর জন্য, যে সকল শিক্ষার্থীরা এই সকল বিষয় নিয়ে খুব হাইপ তোলে, কিন্তু আলটিমেটলি দিন শেষে তারা চান্স পাবে না। দিন শেষে তারা চান্স পাবে না, ফাঁকে থেকে বাপ মার টাকা পয়সাগুলো নষ্ট হবে, দিন শেষে সেও ডিপ্রেশনে থাকবে। শিক্ষক কিন্তু দিন শেষে কিন্তু টাকাটা কামা নিল, ঠিক আছে। শিক্ষক নাচ গান দেখা, শিক্ষক ক্লাসে একটু গান টান চালায়, সে একটু টাকা পয়সা কামা নিল, সমস্যা কোথায়? ঠিক আছে, আচ্ছা দেখো লাস্ট কোশ্চেন আমাদের ক্লাসে, দ্য টিচার আস্কড ড্যাশ টু লিভ। ওকে, আস্কড। ওকে, তাহলে দেখো আস্কটা কি বলতো ভাইয়া, এটা হচ্ছে আমাদের মেইন ভার্ব। এটা কি বলতো, মেইন ভার্ব। দেখো গত ক্লাসে কিন্তু এটা পড়াইছি। দেখো মেইন ভার্বের পরে সবসময় কি হয় বলতো, প্রোনাউনের কোন ফর্ম হয়, অবজেক্টিভ ফর্ম হয়। কোন ফর্ম হয়, অবজেক্টিভ ফর্ম হয়। তাহলে অবজেক্টিভ ফর্ম যদি হয়, তাহলে এখানে অবজেক্টিভ ফর্ম কোনটা কোনটা আছে দেখো তো, হিম অ্যান্ড আই। তাহলে আই তো সাবজেক্টিভ, তাহলে এটা হবে না। হি অ্যান্ড আই দুইটাই সাবজেক্টিভ, তাহলে এটাও হবে না। তাহলে হি সাবজেক্টিভ, অবজেক্টিভ, এটা হবে না। তাহলে হিম অ্যান্ড মি, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, দ্য টিচার আস্কড, টিচার জিজ্ঞাসা করেছে হিম তাকে এবং আমাকে, টু লিভ বাইরে যেতে কি জিজ্ঞাসা করেছে, বা বাইরে যাওয়ার জন্য কি বলেছিল। ভাইয়া বুঝিনি, আবার বুঝাই দেন 24 নম্বরটা। আচ্ছা এইটা ক্লিয়ার কিনা দেখো, এটা ক্লিয়ার কিনা দেখো। তাহলে 24 আর হচ্ছে আফসানা আক্তারের যেন কোনো সমস্যা মনে হয়, ওই যে ফরগেটেড না। আচ্ছা ফরগেটটা আমি ভুল পড়াইছি না। আচ্ছা দাঁড়াও, ফরগেটটা আমি ওটা আবার পড়াই দিই, উপর থেকে আসি। ফরগেট দাঁড়াও। আচ্ছা এখানে ফরগেটটা সাধারণত আমি এখানে একটু মিস্টেক করে ফেলছি, এইটা দুইটাই হয়। এটা হচ্ছে দেখো ইনফিনিটিভ হয়, ইনফিনিটিভ হয়, ইনফিনিটিভ ভার্ব, এইটা বেশিরভাগ ক্ষেত্রে হয়। এটা হচ্ছে 80% ক্ষেত্রে হয়, এটা আমার তখন মাথায় আসে না। কিন্তু কিছু জায়গায় আবার ভার্ব প্লাস আইএনজি হয়। কিরকম, কিছু কিছু আবার যেমন আমরা পড়ছি না একটু আগে, অ্যাডমিট, অ্যাপ্রিসিয়েট, অ্যাভয়েড, কমপ্লিট, কনসিডার, ডিলে, ডিনাই, ডিসকাস, এনজয়, ফিনিশ, কিপ, মেনশন, মিস, প্র্যাকটিস, পোস্টপন, কোয়াইট, রিকল, রিকমেন্ড, রিকার, সাজেস্ট, স্টপ, টলারেট, আন্ডারস্ট্যান্ড। যেমন এইগুলোর পরে যেমন ভার্ব প্লাস আইএনজি হয়, ঠিক তেমনি এই ভার্বটা হচ্ছে একটা ভার্ব হয়। কিরকম, অ্যাগ্রি, অ্যাপেয়ার, অ্যারেঞ্জ, আস্ক, ক্লেম, কনসেন্ট, ডিসাইড, ডিমান্ড, ডিজার্ভ, এক্সপেক্ট, ফেইল, ফরগেট। এই যে ফরগেটটা শব্দটা আসছে, আমার তখন একটু মাথা আসতেছিল না। তাহলে কি দেখো, অ্যাগ্রি, অ্যাপেয়ার, অ্যারেঞ্জ, আস্ক, ক্লেম, কনসেন্ট, ডিসাইড, ডিমান্ড, ডিজার্ভ, এক্সপেক্ট, ফেইল, ফরগেট, হেজিটেট, হোপ, ইন্টেন্ট, লার্ন, ম্যানেজ, মিন, নিড, অফার, প্ল্যান, প্রিপেয়ার, প্রিটেন্ড, প্রমিস, সিং, টেস্ট, থ্রেটেন্ড, ওয়েন্ট, ওয়ান্ট। এইগুলো হচ্ছে ওয়ান কাইন্ড অফ আবার ইনফিনিটিভ ভার্ব, যার পর সবসময় কি বলো তো, 2+B হয়। তাহলে এটা রাইট অ্যান্সার হচ্ছে ভাইয়া টু মিট। আমি খুবই দুঃখিত, এটা আমার আসলে তখন মাথায় আসে না, কিন্তু এইটা কিছু কিছু ক্ষেত্রে আবার ভার্ব প্লাস আইএনজি হয়। রাইট অ্যান্সার হচ্ছে 2+1। আফসানা আক্তার, অনেক অনেক ধন্যবাদ বোন তোমাকে, তুমি আমাকে এই অ্যান্সারটা বলার জন্য, সাহায্য করার জন্য, কেননা আমার আসলে মাথায় আসে না তখন। ঠিক আছে আফসানা, অনেক অনেক থ্যাঙ্কস বোন। ঠিক আছে, তাহলে এই কোয়েশ্চেনটা আশা করি মোটামুটি সবার ক্লিয়ার। এইটা আলটিমেটলি ভার্ব প্লাস আইএনজি না, এটা হচ্ছে 2+B1 হবে। কেন, কারণ কিছু কিছু ভার্ব আছে যেগুলো পরে কি হয়, 2+B1 হয়। কি কি,
এগ্রি, অ্যাপেয়ার, অ্যারেঞ্জ, আস্ক, ক্লেম, কনসেন্ট, ডিসাইড, ডিমান্ড, ডিজার্ভ, এক্সপেক্ট, ফেল, এই যে ফরগেট। তারপরে কি হেজিটেট, হোপ, ইন্টেন্ট, লার্ন, ম্যানেজ, মিন, নিড, অফার, প্ল্যান, প্রিপেয়ার, প্রিপেন, প্রমিস, রিফিউজ, সিম, টেন্ট, থ্রেটেন্ড, ওয়েন্ট, ওয়ান্ট। ফাইন। 24 নম্বর কোশ্চেনের সমস্যা আছে আমাদের আরেকটা শিক্ষার্থী। চলো 24 নম্বরটা আরেকবার দেখি। আচ্ছা 24 নম্বর কোশ্চেন মনোযোগ দিয়ে দেখো, তোমরা একটু লিখে নিতে পারো চলো, ঠিক আছে? কি বলতেছি দেখো, সহজ কথা দেখো, দা প্লাস অ্যাডজেক্টিভ, যদি দা প্লাস অ্যাডজেক্টিভ আসে এটাই বলা হয় হচ্ছে প্লুরাল কাউন্টেবল নাউন। কি বলা হয়? প্লুরাল কাউন্টেবল নাউন। তাহলে প্লুরাল নাউন হলে ভার্ব কি হবে? ভার্ব হবে প্লুরাল। তাহলে এই যে দ্য ব্রেভ, দ্য কিউট, দ্য আগলি, দ্য রিচ, দ্য পোর, এরা হচ্ছে প্লুরাল কাউন্টেবল নাউন বা প্লুরাল সাবজেক্ট। সাবজেক্ট প্লুরাল হইলে ভার্বও কি প্লুরাল। শেষ। আশা করি বুঝতে পারছো সবাই। ঠিক আছে, আমরা এখন একটু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে কথা বলবো। দেখো, কেননা আমি যেহেতু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ছিলাম, আমাকে একটু বলতে হবে। দেখো দেখো ধরো ডিসিইউ, ওকে, ডিসিইউ। এখন দেখো এই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি তুমি কেন পড়বা? বিশেষ করে যারা ধরো এইচএসসি 24 ব্যাচ, ঠিক আছে, 24 ব্যাচ, তোমাদের কিন্তু আর কোনো সুযোগ নেই। যারা এইচএসসি 24 ব্যাচ তাদের কিন্তু আর কোনো সুযোগ নেই। দেখো এইচএসসি 24 ব্যাচ যারা তাদের লাস্ট অপশন কি বলতো? লাস্ট অপশন হচ্ছে এই ডিসিইউ। লাস্ট অপশন হচ্ছে ডিসিইউ। ওকে ফাইন। যারা 2025 ব্যাচ আছে তাদের সুযোগ হচ্ছে একটা, সেটা হচ্ছে সেকেন্ড টাইম তুমি যদি প্রস্তুতি নাও, সেকেন্ড টাইম আর কি ডিসিইউ। এখন আমাকে কিছু কিছু কোশ্চেন আসছে আমাদের পেজে, আমি যদিও সিন করি না, আমার ম্যানেজার বলছে যে ভাই এই কোশ্চেনটা চেক করিয়ে। পরে চেক করে দেখলাম যে ভাই অনেকে বলতেছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ভর্তি হবো ভাইয়া নাকি প্রাইভেটে ভর্তি হবো। ওকে ফাইন, প্রাইভেট। ওকে ফাইন, প্রাইভেট। কোথায় ভর্তি হবে? এখন দেখো তোমাদের জন্য বেস্ট একটা সাজেশন দেওয়ার চেষ্টা করবো, কেননা এইখানে আমাদের কোনো লাভ নাই। তুমি আমাদের কাছে সেকেন্ড টাইমে নাও পড়তে পারো, বা তুমি যদি প্রাইভেটে পড়ো আমাদের সাথে তোমাদের যোগাযোগ থাকবে না। দেখো মেইন কথা হচ্ছে ভাই, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি যেহেতু গ্যাজেটেড হয়েছে যে এটা পাবলিক ইউনিভার্সিটি হিসেবে, মানে আস্তে আস্তে তারা আগাচ্ছে। তো ধরো সাপোজ তুমি ধরো 26-এ চান্স পাইলা, 26-এ চান্স পেলা, সাপোজ ধরো এই বিশ্ববিদ্যালয়টা যদি 2028-এ যদি সম্পূর্ণ পাবলিকের মর্যাদা পেয়ে যায়, তাহলে কিন্তু তুমি আলটিমেটলি একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়লা। তুমি কিন্তু আলটিমেটলি কি পাইলা বলো তো? তুমি কিন্তু আলটিমেটলি পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে পড়ে বের হইলা। তাহলে তুমি কল্পনা করো পাবলিকের ভ্যালু বেশি নাকি প্রাইভেটের ভ্যালু বেশি? ফার্স্ট কোশ্চেন যে ভাই আমি কি করব? তো অবশ্যই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি হচ্ছে যারা 2024 সালের শিক্ষার্থী, তাদের জন্য একটা বড় একটা পাওয়া বা বড় একটা লাস্ট একটা অপশন যে হয়তো বা ঢাকার মধ্যে আমি কোনো একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়তে পারলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিচ্ছি হয় নাই, ধরো সাপোজ তোমাদের কথা বলতেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিচ্ছি চান্স হয় নাই, জাহাঙ্গীরনগর দিচ্ছি চান্স হয় নাই, গুচ্ছ দিচ্ছি চান্স হয় নাই, রাজশাহী দিচ্ছি চান্স হয় নাই, কুমিল্লা দিচ্ছি চান্স হয় নাই, চট্টগ্রাম দিচ্ছি চান্স হয় নাই, ঠিক আছে, আর কই আছে আমার আর মনে নেই, খুলনা পরীক্ষা দিচ্ছি চান্স হয় নাই। ধরো এতগুলো পরীক্ষা দেওয়ার পরে চান্স হয় নাই। আর এইখানে অনেক পাবলিক বিশ্ববিদ্যালয় আছে যেগুলো ঢাকার বাইরে। ধরো যদি লাখ ভালো থাকে হয়তো বা তুমি 2026-এ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি চান্স পাইলা, আর 2028-এ এটা সম্পূর্ণ পাবলিক হয়ে গেল। তার মানে কি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সার্টিফিকেট পাওয়ার যে মর্যাদা, জাহাঙ্গীরনগর থেকে সার্টিফিকেট পাওয়ার যে মর্যাদা, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি থেকে কি সার্টিফিকেট পাওয়াটা কি সেম মর্যাদা। তাহলে তুমি একটু কল্পনা করো যে তুমি কেন এই সুযোগটা মিস করবা। আমি বলছি না যে এটা খুব শীঘ্রই পাবলিক হবে, কারণ পাবলিক বিশ্ববিদ্যালয় হয়তো প্রসিডিউর আছে, কিন্তু যেহেতু গ্যাজেটেড হয়েছে এটা আজকাল অবশ্যই পাবলিক হবে, এটা লিখিত একদম, ঠিক আছে। আচ্ছা, এখনো যারা 2025 সালে ব্যাচ আছো, তোমাদের একটা কোশ্চেন সবচেয়ে সামনে আসে যে ভাই সেকেন্ড টাইম দিব নাকি ঢাকা সেন্ট্রাল আগে পড়বো। এখন সেকেন্ড টাইম হচ্ছে লং জার্নি, এইটা মিনিমাম 7 থেকে 8 মাস তোমাকে পড়তে হবে। 7 থেকে 8 মাস তোমাকে সেকেন্ড টাইম যারা দিবা তারা 7 থেকে 8 মাস তোমাকে মাস্ট পড়তে হবে। তাহলে দেখো তুমি কিন্তু আলটিমেটলি যদি এখন থেকে যদি প্রস্তুতি না নাও তাহলে কিন্তু তুমি 7 থেকে 8 মাস পাবা না। প্রত্যেক বছর কিন্তু বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা মিনিমাম 2 মাস করে আগে আসে, সরি 2 মাস করে পিছিয়ে আসে, নিচের দিকে নেমে আসে। তো দেখো যেহেতু 2 মাস করে নিচের দিকে নেমে আসে, বা ধরো ডিসেম্বরের জায়গায় অক্টোবরে বা দেখা যায় নভেম্বরের শেষের দিকে হওয়ার সম্ভাবনা থাকে, সেই ক্ষেত্রে তোমায় কি করতে হবে? তুমি সেকেন্ড টাইম বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি এখন থেকে শুরু করে দিবা। পাশাপাশি হচ্ছে তুমি সেকেন্ড টাইমে যা যা পড়বা ওই জিনিসগুলোকে অ্যাপ্লাই করে বা ঢাকা সেন্ট্রাল পরীক্ষার 1 সপ্তাহ আগে এইটার জন্য একটু পরে পরীক্ষা দিবা, ইনশাল্লাহ এইখানে একটা সিট পেয়ে ভর্তি হয়ে থাকবা আর সেকেন্ড টাইম প্রস্তুতি নিবা, ঠিক আছে। যদি ইনশাল্লাহ সেকেন্ড টাইমে জাহাঙ্গীরনগর হয়ে যায়, স্বপ্নের বিশ্ববিদ্যালয় হয়, তাহলে এইখানে পড়বা। আর আল্লাহ না করে সেকেন্ড টাইম দিলেও যে চান্স হয় এরকম না, অনেক শিক্ষার্থী আছে সেকেন্ড টাইম দিয়ে কোথাও চান্স পায় না। তো তাদের জন্য কি লাস্ট অপশন থাকবে যে তুমি তবু অন্তত ঢাকা সেন্ট্রালে চান্স পেয়েও কি তবু একটা পাবলিকে পড়তে পারলা। কিন্তু তোমাকে ভাই এখন থেকে যদি সেকেন্ড টাইম প্রস্তুতি নাও, এখন থেকে নিতে হবে। আজ বাদে কাল যখন এইচএসসি পরীক্ষা চলে যাবে তখন ওরাও শিখবে তোমরাও শিখবা, তাহলে তুমি আর সেকেন্ড টাইম হয়ে কি লাভ হইলো? অবশ্যই সেকেন্ড টাইম আমাদের মেইন টার্গেট হইতে হবে যে ভাই যখন ফার্স্ট টাইমাররা আসবে ততক্ষণে আমার সব পড়া শেষ থাকবে, ওরা শিখবে, আমি রিভিশন দিব, ওরা মাথা চাপড়াবে। যেমন আমার এরকম হয়েছিল, ঢাকা শহরে দেখা যায় যে অনেক শিক্ষার্থীরা অনেক আগে থেকে পড়ালেখা করে, তো আমরা তো ভাই দেখা যায় সাভার থেকে গেছি ওরকমভাবে পড়তে পারিনি।
অনেক শিক্ষার্থীরা ইন্টার থেকে প্রি অ্যাডমিশন কোর্স করে, ওরা ধরো মনে করে যে কারেক্ট স্পেলিং পরীক্ষা নেয় 100তে ওরা 87, 88, 93, 94, আমি 15-16টা পারি, এর বিষয়ে পারি না, কারণ ভাই আমার তো পড়া নাই। তো পাবলিক বিশ্ববিদ্যালয়ের চান্স হতেছে একটা প্রি প্ল্যানের একটা অংশ। তোমাকে প্ল্যান করে রাখতে হবে যে হ্যাঁ ভাই আমি এইটুকু পড়বো, এইটুকু পড়বো, এই মাসে এইটুকু পড়বো, 7-8টা মাস লং জার্নি, তুমি লেগে থাকতে পারো, সেকেন্ড টাইম তোমার দ্বারা সম্ভব। আর যদি মনে হয় না ভাই আমি ঢাকা সেন্টারে পরে ভর্তি হবো, তাহলে কিন্তু পিছিয়ে যাবা। ঠিক আছে, তাহলে মনে করি আশা করি ইনশাল্লাহ ভালো কিছু হবে। ওকে ওকে ঠিক আছে, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, ওকে ঠিক আছে ভাই, ওকে ঠিক আছে। ওকে স্যার, ডিসিউতে জিকে 50 মার্ক ক্লাস ছাড়াও আমরা কিভাবে জিকে পড়বো? ঠিক আছে, তোমাদের জিকের এই কথাটা আমি রেকর্ড করে রাখবো, তোমাদের জিকে স্যারের যেদিন ক্লাস আছে স্যার তোমাদের সাথে শেয়ার করবে, কারণ আমি চাই যে টিচার যে সাবজেক্ট নেয় সে সেই বিষয় নিয়ে কথা বলুক। আমি অনেক বিষয় নাও জানতে পারি, আমি বলতে গেলে আমার ভুলভাল বলা হবে, তা আমি চাইতেছি না ভুল কোনো কিছু বলতে। ঠিক আছে, তাহলে আজকে ক্লাসটা আমাদের এই পর্যন্ত থাকবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাল্লাহ আবার তোমাদের সাথে অন্য কোনো একদিন দেখা হবে। আজকে এই পর্যন্তই। ওকে, আল্লাহ হাফেজ।